আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের হাইটের উপর একটা গুরুত্বপূর্ণ লেকচার হতে যাচ্ছে এবং তোমরা জানো আমার একটু ক্লাসের মানে একটা গ্যাপ হয়ে গেছে মাঝখানে। আমি চেষ্টা করব টানা ক্লাস নিয়ে হাইড্রাটা শেষ করে দেয়া। তোমাদেরকে বলবো এই পর্যন্ত হাইড্রার যে 4টা লেকচার হয়েছে তোমরা দয়া করে একটু এই জিনিসটা একটু কমপ্লিট করে নিবা। আর আমি আসলে একটু শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে ক্লাসগুলো মিস গিয়ে চলে গেছে। তো আমি যতটুকু বলি, আমি হাইড্রা এই পর্যন্ত যতগুলো ক্লাস করানো হয়েছে অর্থাৎ 4টা লেকচার যে কমপ্লিট হয়েছে এবং ইন ডিটেইলে আলোচনা করা আছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানো আছে এবং ঠিক হুবহু যদি এভাবে নোট করো এবং এভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এমসিকিউ এবং রিটেন দুইটাই কভার আপ হবে। মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন দুইটাই কমপ্লিট হয়ে যাবে। তোমাকে নতুন করে মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্যারা নিতে হবে না। যেটা হয় আমাদের এইচএসসির জন্য আমরা একভাবে বায়োলজিটা পড়ি, তারপর অ্যাডমিশনের জন্য আবার নতুন করে পড়তে হয়, ভার্সিটি অ্যাডমিশনের জন্য আবার নতুন করে পড়তে হয়। আমি কিন্তু কমপ্লিট প্যাকেজ একসাথে করে পড়ায় দিচ্ছি। এমসিকিউ, রিটেন, ভার্সিটি, মেডিকেল অ্যাডমিশন সব জায়গাকে কাভার করেই আমি কিন্তু পড়াচ্ছি। যদিও আমার লেকচার নাম্বার একটু বেশি হয়, কিন্তু যতটুকু পড়াচ্ছি সব কিছুই কাভার আপ হচ্ছে। আসলে তুমি যখন এইচএসসি পর যখন তোমাকে আলটিমেটলি তোমাকে কোনো না কোনো জায়গায় অ্যাডমিশন দিতে হবে, তাই না? তখন তো তুমি আর এত সময় পাবা না। তুমি 2 বছর থেকেই যদি তুমি এই যে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যদি বায়োলজিটা এইভাবে গুছিয়ে নিতে পারো, তাহলে অ্যাডমিশনের জন্য তখন আর ওই 3 মাসের সময়টাতে তোমার এত প্যারা নেওয়া লাগবে না এবং তুমি অনায়াসে খুব ভালো করতে পারবা। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট হতাশ হয়ে যায় ওই 3 মাসে, কারণ হচ্ছে বায়োলজিটা আগে ওইভাবে গুছিয়ে পড়ে না। হ্যাঁ, তো যাই হোক, আমি আশা করি তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো অলরেডি এবং সব কিছু দেখা যায় কিনা আমাকে একটু কনফার্ম করবা। ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আমরা কিন্তু তোমাদেরকে যেটা বলছিলাম, হাইড্রাতে মূলত হাইড্রার পড়াটাই হচ্ছিল যে হাইড্রাটাকে যদি আমরা কাটি, এটা যদি হাইড্রা হয়ে থাকে, দেখো এটা যদি হাইড্রা হয়ে থাকে এবং হাইড্রাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, প্রস্থচ্ছেদ যদি করি তাহলে এর 2টা স্তর দেখা যায়। একটা স্তর এইরকম একটা স্তর বাইরে দেখা যাবে আর একটা স্তর ভিতরে দেখা যাবে। তোমরা এটা অলরেডি জানো, এটা প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত এটাই বলে আসতেছি। এই বাইরের স্তরের রয়েছে 7 ধরনের কোষ, যেটাকে আমরা বলি মিংস জনি দিয়ে আমরা মনে রাখতে পারি। আর হচ্ছে ভিতরের স্তরে রয়েছে শুধুমাত্র 5 ধরনের কোষ, MINGS। ঠিক আছে। তো ইতিমধ্যে তোমাদেরকে একটা কথা বলি, এই জায়গাটাতে আমরা কিন্তু এইখানে 7 রকমের কোষ, এখানে 5 রকমের কোষ। আমরা কিন্তু অলরেডি এই 5 রকমের কোষ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা আমাদের পড়া শেষ বিগত 4টা লেকচারের মাধ্যমে। ঠিক আছে। আজকের লেকচারে আমরা যে জিনিসটা শিখবো, আজকের লেকচারে এই যে জনন কোষ এবং নিউরোসাইট কোষ, এটাই হচ্ছে আমাদের লেকচার 5। এই 2টা কোষ সম্পর্কে আমরা আজকে জানবো। আমাদের লেকচার 5-এর টপিকই হচ্ছে জনন কোষ এবং নিউরোসাইট কোষ। তোমাদেরকে বারবার বলছি এবং তোমরা সুন্দর করে, আমি যেভাবে লিখে দিচ্ছি, তোমরা আমার লেকচারটা ফলো করে তোমার মতো করে সুন্দর করে নোটগুলো করে রাখবা। এবং নোট পড়লে দেখবা যে আমি এই চ্যাপ্টারটা হয়তো বা 7টা 8টা 9টা লেকচারের মাধ্যমে শেষ করব, কিন্তু তুমি যখন নোটটা রিভাইজ দিবা তখন কিন্তু তোমার কষ্ট কম হবে। দেখা যাবে যে পুরো 1 ঘন্টায় তুমি হাইড্রাটা শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, কারণ তুমি তোমার হাতে বুঝে নোটটা করবা। তুমি যখন আরেকবার রিভাইজ দিবা তোমার খুব কম সময় লাগবে। ওকে, আচ্ছা, আমি তাহলে আর কথা না বলে আমি জনন কোষ এবং নিউরোসাইট কোষ এই 2টাতে চলে যাই। প্রথমেই আসি, আমরা যে টপিকটা পড়বো, প্রথমেই আমরা পড়বো হচ্ছে জনন কোষ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, জনন মানে কি? এটা নর্মালি হচ্ছে জনন, এগুলো নিয়ে আমি আলোচনা করবো। হাইড্রার জনন যখন পড়বো তখন আর বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত অল্প একটু করে জানিয়ে দিচ্ছি যতটুকু তোমাদের আছে। এটা আবার বিস্তারিত টপিক আছে, তখন আমরা আরো বিস্তারিত পড়বো। আপাতত জানো জনন কোষ, তাই জনন মানে হচ্ছে জন্ম। হ্যাঁ, জননের শুদ্ধ বাংলা হচ্ছে জনন মানে কি? জনন মানে কি? জন্ম। হ্যাঁ, ঠিক আছে। তো যে পিতায় জন্ম দেয়, তো জনন মানে জন্ম, আর যে পিতায় জন্ম দেয় তাকে বলা হয় জনক। ঠিক আছে। যে মাতায় জন্ম দেয় সেই মাতাকে বলা হয় জননী। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো জনন মানেই হচ্ছে জন্ম। এখন এই জননের জন্য যে কোষটা লাগে বা যে কোষটার প্রয়োজন হয়, যে কোষগুলোর প্রয়োজন হয়, তো জনন হয় যে কোষের মাধ্যমে, তাকে বলা হয় জনন কোষ। তোমরা নর্মালি জানো 2 রকমের কোষ দিয়ে জনন হয়। এক হচ্ছে শুক্রাণু
আরেক হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলেই কি হয়, জননটা হয়। ঠিক আছে, একটা নতুন একটা ভ্রূণ তৈরি হয়, হ্যাঁ, ভ্রূণ থেকে নতুন একটা হাইড্রা বা অন্য প্রাণী হইলে অন্য প্রাণী, হ্যাঁ, এটা শুধু অন্য প্রাণী হলে দেখো একটা শুক্রাণু। তাহলে জনন কোষ বলতে আমরা কি বুঝবো? জনন কোষ বলতে আমরা বুঝবো জনন মানে কি জন্ম, জনন কোষ মানে কি যে কোষের মাধ্যমে জনন হয় বা জন্ম হয়। ঠিক আছে, এখানে দুইটা কোষ। তাহলে জনন কোষ কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে শুক্রাণু, আর একটা কি ডিম্বাণু। ঠিক আছে, তাহলে জনন কোষ কয় রকমের? 2 রকমের, শুক্রাণু এবং ডিম্বাণু, এবং এরা মিলে ভ্রূণ হয়, তার এক পর্যায়ে হাইড্রা হবে। ঠিক আছে, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা জানবো হচ্ছে কি সম্পর্কে? আমরা শুক্রাণু সম্পর্কে জানবো এবং ডিম্বাণু সম্পর্কে জানবো। তো শুক্রাণুকে আমরা বলতে পারি পুংজনন কোষ, আর ডিম্বাণুকে আমরা বলতে পারি স্ত্রী জনন কোষ। এইটাও জনন কোষ, এটাও কিন্তু জনন কোষ, দুইটাই কিন্তু জনন কোষ। একটা পুংজনন কোষ আর একটা কি স্ত্রী জনন কোষ। ঠিক আছে, তাহলে আমরা একটু করে দেখি যে আমরা দুইটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে দেখি আমরা পুংজনন কোষটা কীরকম এবং স্ত্রী জনন কোষটা কীরকম। তোমরা সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কনফার্ম করে দিও। ওকে, আচ্ছা, ওকে। তো আমরা প্রথমে জানবো হচ্ছে পুংজনন কোষ সম্পর্কে। পুংজনন কোষ যেটাকে আমরা, তা দেখো জনন কোষটা কয় রকমের বলতেছি? জনন কোষটা 2 রকমের। পিতা থেকে একটা জনন কোষ আসে যেটার নাম পুংজনন কোষ, বা এটাকে আমরা শুক্রাণু বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা সম্পর্কে আগে আমরা জানি। এখন একটা জিনিস খেয়াল করবা, জনন কোষ 2 রকমের, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ। জনন কোষ যে কোষ থেকে তৈরি হয়, জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় তাদেরকে বলা হয় জনন মাতৃকোষ। হ্যাঁ, এটা ধরো একটা জনন কোষ, ধরো এটা একটা জনন কোষটা যে কোষ থেকে তৈরি হয় সেটাকে কি বলা হয়? জনন মাতৃকোষ। তাহলে ধরো এটা হচ্ছে একটা জনন মাতৃকোষ, এটা একটা কি জনন মাতৃকোষ। তাহলে দেখো জনন কোষ যে কোষ থেকে সৃষ্টি হয়, ভালো করে খেয়াল করো, জনন কোষ যে কোষ থেকে জন্ম হয় বা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি জনন মাতৃকোষ। তো এই জনন মাতৃকোষটার মধ্যে মিওসিস হবে। কি হবে? মিওসিস হবে। খেয়াল করো, হাইড্রার জনন মাতৃকোষে কি হবে? এটা তো হাইড্রার জনন মাতৃকোষ, আমরা হাইড্রা নিয়ে পড়তেছি, হাইড্রার জনন মাতৃকোষ। যদি আমরা রুই মাছ নিয়ে পড়ি তাহলে রুই মাছের জনন মাতৃকোষ, মোটামুটি একই রকম। হ্যাঁ, তো যাই হোক, জনন মাতৃকোষের মধ্যে যদি মিওসিস হয় তাহলে তোমরা জানো 4টা কোষ তৈরি হয়। তাহলে কয়টা কোষ তৈরি হবে? 4টা কোষ তৈরি হবে, বা 4টা জনন কোষ তৈরি হবে। হ্যাঁ, 4টা কোষ তৈরি হবে, 4টা এইরকম 4টা কোষ তৈরি হবে। হ্যাঁ, এরকম 4টা কোষ তৈরি হবে। ঠিক আছে, এরকম 4টা কি তৈরি হবে? এইরকম 4টা কোষ তৈরি হবে। তাহলে এইগুলাকে আমরা কি বলবো? তাহলে দেখো এইগুলো হচ্ছে জনন কোষ। তাহলে দেখো জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় সেটা হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষে মিওসিস হলে জনন কোষগুলো তৈরি হয়। এগুলো কেমন জনন কোষ? এগুলো হচ্ছে পুংজনন কোষ। এগুলো প্রত্যেকটাই কি পুংজনন কোষ। তাহলে কয়টা কোষ তৈরি হয় খেয়াল করো, এখান থেকে কয়টা হয়? এখান থেকে একটা কোষ থেকে 4টা পুংজনন কোষ তৈরি হয়, যেগুলোকে আমরা শুক্রাণু বলতে পারি। যেগুলোকে আমরা কি বলতে পারি? যেগুলোকে আমরা শুক্রাণু বলতে পারি। ঠিক আছে, 4টা শুক্রাণু বা 5টা পুংজনন কোষ তৈরি হয়। এখন দেখো, এই যে আমরা 4টা জিনিস আঁকলাম, তাহলে একটা জনন মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয়, সেটাকে আমরা পুংজনন কোষ বা শুক্রাণু বলি। এখন এই জায়গার খেয়াল করো, দেখো এখন আমি যদি একটু বলি যে একটাকে একটু বিস্তারিত দেখি, দেখো এখানে একটা থেকে 4টা তৈরি হয়েছে না? একটা থেকে 4টা তৈরি হয়েছে, 4টার গঠন প্রায় একই রকম, মানে 4টা একরকম। তাহলে আমরা একটার গঠন একটু বিস্তারিত পড়ি। তা দেখো, এটা ধরো তার একটা মাথা আছে, দেখাই যাচ্ছে, আর একটা মস্তক রয়েছে। এই মস্তকটার ভিতর কি রয়েছে? এই মস্তকের ভিতর একটা নিউক্লিয়াস থাকে। তাহলে দেখো নিউক্লিয়াস যুক্ত একটা স্ফীত মস্তক, তারপরে হচ্ছে সেন্ট্রিউল যুক্ত একটি সংকীর্ণ মধ্যকণ্ড। এখানে থাকবে সেন্ট্রিউল। এখানে কি থাকবে? তোমরা একটা কোষের মধ্যে সেন্ট্রিউলের নাম পড়েছো, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সেন্ট্রিউল থাকে, রাইবোজোম থাকে না? থাকে। এটাও তো একটা কোষ। এই যে পুংজনন কোষ, এইটাও তো একটা কি কোষ। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে কি নিউক্লিয়াস থাকবে না? হ্যাঁ, এটাও একটা কোষ। পুংজনন কোষও এক ধরনের কোষ। তাহলে এর মধ্যেও নিউক্লিয়াস থাকবে, সেন্ট্রিউল থাকবে, যা থাকার মোটামুটি থাকে। এটাতেও থাকবে, এটাতে থাকবে। তাহলে এখানে কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটা যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে আমরা বলতেছি মস্তক। তারপরে এর মধ্যে 2টা সেন্ট্রিউল থাকবে,
এর মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকবে, সেন্ট্রিওল, মাঝখানে একটা মধ্যখণ্ড এবং এখানে একটা লেজ থাকবে, এখানে একটা কি থাকবে, লেজ থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি, আমরা এখন নামগুলো বলে দিই। তাহলে একটা শুক্রাণুর কি কি অংশ আছে, তা আমরা যদি বলি শুক্রাণুর অংশ, আমরা যদি বলি শুক্রাণুর অংশগুলো কি কি রয়েছে, শুক্রাণুর অংশগুলো কি কি রয়েছে, এক নাম্বার হচ্ছে শুক্রাণুর অংশ বা গঠন। হ্যাঁ, যাই বলি আমরা, এক নম্বরে কি রয়েছে, এক নম্বরে যদি আমরা বলি, তো দাঁড়াও, এক নম্বরে যদি আমরা বলি যে নিউক্লিয়াস যুক্ত স্ফীত মস্তক, এটা মাথা বলা হয়, মাথা। এটা আমরা কি বলবো, নিউক্লিয়াস যুক্ত, মাঝখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত স্ফীত মস্তক, স্ফীত মস্তক, নিউক্লিয়াস যুক্ত স্ফীত মস্তক। ঠিক আছে, তারপরে যদি আমরা এই জায়গায় যদি বলি, এটাকে আমরা বলবো সেন্ট্রিওল যুক্ত মধ্যখণ্ড। এটাকে আমরা কি বলবো, এই মাঝখানে এগুলো সেন্ট্রিওল যুক্ত, সেন্ট্রিওল যুক্ত, সেন্ট্রিওল যুক্ত মধ্যখণ্ড, সংকীর্ণ মধ্যখণ্ড, সংকীর্ণ মানে চিকন, হ্যাঁ চিকন, সংকীর্ণ, সংকীর্ণ মধ্যকর্ণ, মধ্যকর্ণ, হ্যাঁ মধ্যখণ্ড, হ্যাঁ সরি মধ্যখণ্ড, আমি কর্ণ বলতেছি, কান পড়াইছিলাম তো। তো যাই হোক, এই লাস্টের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে বিচলনক্ষম লেজ। এটা কি, বিচলনক্ষম লেজ। তা দেখো, তুমি এইভাবে নোট করে ফেলবা সুন্দর করে, তোমার জাস্ট এই চিত্রটা দেখি তুমি, আমি কিন্তু মুখস্থ বলতেছি না, আমি জাস্ট চিত্রটা দেখে আমি জিনিসগুলো বলতেছি। একটা হচ্ছে এখানে কি, একটা এক নম্বর পার্টস হচ্ছে কি, নিউক্লিয়াস যুক্ত স্ফীত মস্তক থাকবে। দুই নম্বর হচ্ছে কি, যে একটা মধ্যখণ্ড থাকবে, সংকীর্ণ মধ্যখণ্ড, সংকীর্ণ মধ্যখণ্ড, আমি এটা আন্ডারলাইন করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এখানে থাকবে একটা, এটা হচ্ছে একটা স্ফীত মস্তক, এই যে একটা, এটা হচ্ছে স্ফীত মস্তক, এই যে স্ফীত মস্তক, মাঝখানে নিউক্লিয়াস যুক্ত। এটা হচ্ছে সংকীর্ণ মধ্যখণ্ড, মাঝখানে সেন্ট্রিওল যুক্ত। এটা একটা বিচলনক্ষম লেজ, এই যে বিচলনক্ষম লেজ। ঠিক আছে, এই পর্যন্তই। তো এই হচ্ছে আমার হচ্ছে আমার না সরি, এটা হচ্ছে হাইড্রার পুংজনন কোষ বা শুক্রাণু। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও। ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ, দেশ হুমকির মুখে একটা কথা বলছে এখানে, যে প্রাণীর প্রজনন মানে মানব জীবনের ধারাবাহিকতা, এই চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে। এটা নিয়ে আমিও দুঃখ প্রকাশ করছি, কারণ একটা সায়েন্স আর্টস কমার্স না, সব স্টুডেন্টদেরই বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই জানা উচিত এই চ্যাপ্টারটা সম্পর্কে, একটা নলেজ, একটা ডেপথ নলেজ থাকা দরকার। কারণ এই চ্যাপ্টারটা পড়লেই জানতে পারবেন আপনি 15 কোটি মানুষটাকে কীভাবে কমানো যায়, কীভাবে 16-17 কোটি হয়ে যাচ্ছে, এটা কী কারণে হচ্ছে, এই জিনিসগুলো করা যায়। কারণ বাংলাদেশে এগুলো নিয়ে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে কিছু করার নেই। হ্যাঁ, যাই হোক, এটা আমাদের হাতে নাই। তারপর আমি যদি ফ্রি ক্লাসে এটা পড়াইতে পারি, তোমাদেরকে পড়াই দিব, তাহলে তোমরা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবা। তা দেখো, এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাতে পারি। তাহলে আমরা বুঝলাম আমাদের কিন্তু আমি শুধু আমাদের বলতেছি, এই হাইড্রার কিন্তু তাহলে পুংজনন কোষটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু পুংজনন কোষ ক্লিয়ার। এখন আমরা 2 নম্বরে আসি, স্ত্রীজনন কোষ। আচ্ছা, নিচ পর্যন্ত দেখা যায়? হ্যাঁ, আমরা আসি স্ত্রীজনন কোষটা, একটু খেয়াল করো। দেখো, স্ত্রীজনন কোষটা প্রায় একই রকম হবে, জাস্ট একই রকম হবে। এই যে জনন কোষ, জনন কোষটা তো 2 রকমের, এই যে পুংজনন কোষ, তাহলে স্ত্রীজনন কোষও তৈরি হবে। তো স্ত্রীজনন কোষটা যে কোষ থেকে তৈরি হবে, খেয়াল করো, স্ত্রীজনন কোষটা যে কোষ থেকে তৈরি হবে, এই কোষটাকে কি বলবো আমরা? স্ত্রীজনন কোষটা যে কোষ থেকে তৈরি হচ্ছে, এই কোষটাকে আমরা কি বলবো? এটাকে আমরা এটাকেও আমরা জনন মাতৃকোষ বলবো। তাহলে একটা জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় তাকে আমরা এইগুলো হচ্ছে জনন কোষ, তাই না? এই জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় তাকে জনন মাতৃকোষ বলবো। তাহলে এটার নাম হচ্ছে জনন মাতৃকোষ। ধরো এটার নাম কি? এটা হচ্ছে জনন মাতৃকোষ। আবার একটা জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে? মিওসিস প্রক্রিয়ায় এখন কি তৈরি হবে? মিওসিস প্রক্রিয়ায় এখন ডিম্বাণু তৈরি হবে। কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। তাহলে দেখো, এরকম একটা ডিম্বাণু তৈরি হবে, আর একটা ডিম্বাণু তৈরি হবে, আর এটা হচ্ছে 3টা পোলার বডি তৈরি হবে। আমি শুনেছি, আমি জানি না, আমি বিশ্বাসও করি না, তবে শুনেছি একটা বিষয়, মেয়েরা নাকি জন্মগতভাবে একটু হিংসুটে স্বভাবের হয়। দেখো, এখানে যেটা হচ্ছে, এই জিনিসটা যদি আমরা জাস্ট ধরে নিই, হ্যাঁ, আমরা এটা মেনে নিব না, আমরা জাস্ট ধরে নিব। হ্যাঁ,
বাস্তবিক করতে নাও হতে পারে। তো দেখো এই যে একটা জননমাতৃ কোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হইল না? কয়টা শুক্রাণু? 4টি শুক্রাণু, হ্যাঁ 4টি শুক্রাণু। কিন্তু দেখবা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একটা জননমাতৃ কোষ থেকে 4টা ডিম্বাণু তৈরি হয় না। এই যে 4টা ডিম্বাণু তৈরি হয় না, ডিম্বাণু তৈরি হয় মাত্র একটা ডিম্বাণু তৈরি হয়, একটি ডিম্বাণু তৈরি হয়। আর বাকি যেগুলো দেখতেছি আমরা, এগুলো হচ্ছে জাস্ট পোলার বডি। এগুলো কি? পোলার বডি। পোলার বডি মানে ডেড বডি। এখানে এগুলা 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 এমনিতেই পোলার বডি। ঠিক আছে, কয়টা পোলার বডি? 3টা পোলার বডি। 3টে পোলার বডি। পোলার বডি বলতে হচ্ছে যে এগুলা ডেড বডি, এগুলার কোনো কাজ নাই। হ্যাঁ, এগুলো মরে যাবে বা নিঃশেষ হয়ে যাবে। এগুলো নিঃশেষ হয়ে যায়। কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। তাহলে দেখো খেয়াল করো, নিঃশেষ হয়ে যায়। আমি অনেক মেয়েদেরকেও বলতে দেখেছি, হ্যাঁ স্যার মেয়েরা পরীক্ষার হলে মেয়েদেরকে দেখায় না, কিন্তু একটা ছেলে একটা মেয়েদেরকে দেখায়। কিন্তু ছেলেটা কেন মেয়েটাকে পরীক্ষার হলে দেখায়, সেটা অবশ্য অন্য একটা কারণ। যাই হোক, দেখা গেছে এরকম অনেক হয়েছে। আমরা দেখেছি যে আমার এক ফ্রেন্ডের, হ্যাঁ আমি এক ফ্রেন্ডের পাশে বসছি, আমার মেডিকেল ভর্তি পরীক্ষা, মানে মেডিকেল ভর্তি হওয়ার পরে। তো এই জিনিসটা তখনও থাকে, যদিও বড় হয়ে গেছি আমরা, তারপরেও তখন এই জিনিসগুলো থাকে যে ধরো মাঝখানে আমার এক ফ্রেন্ড বসছে, আর তার ওই পাশে একটা মেয়ে ফ্রেন্ড, আর এই পাশে আমি। তখন দোস্ত এই প্রশ্নটা এটা কিভাবে লিখছস, কোনো পাত্তা নাই, ঠিক আছে। কিন্তু ওই একই প্রশ্ন যখন ওই পাশ থেকে যখন মেয়ে বান্ধবীটা করবে, পারলে খাতাটা দিয়ে দিবে, হ্যাঁ এরকম অবস্থা। যাই হোক, তো যাই হোক এই জিনিসগুলো ওটা অন্যরকম একটা বিষয়। তো যাই হোক এই জিনিসটা তোমরা এইভাবে মাথায় রাখতে পারো। এটা পৃথিবীতে যত প্রাণী এবং যত উদ্ভিদ রয়েছে, দেখা গেছে এরকম যে পুংজননকোষ বা শুক্রাণু তৈরি হওয়ার ক্ষেত্রে এই জিনিসটা লক্ষণীয় যে একটা জননমাতৃ কোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হবে, কিন্তু একটা জননমাতৃ কোষ থেকে ডিম্বাণু তৈরি হবে একটা, বাকি 3টা নষ্ট হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। 4টা এখানে হবে না। ছেলেরা মিলেমিশে করে, কিন্তু এই জিনিসটা করে না। তো আবার এই জিনিসগুলো, এটা আমি যেটা উদাহরণটা দিলাম, এটা হতে পারে ছেলেরাও হিংসুটে হতে পারে, মেয়েরাও হতে পারে। এটা হচ্ছে যার যার পার্সোনালিটি। হ্যাঁ, এটা জাস্ট এমনিতে বলা আর কি, যে মেয়েরা একটু হিংসুটে। হ্যাঁ, এটা ওইভাবে সিরিয়াসলি নিও না। অনেক ছেলেরাও একটু অহংকার বা হিংসা থাকতে পারে, এটা অন্য কথা। যাই হোক, এটা এমনি মজা করে বলা। 2 নম্বর দেখো, তাহলে আমরা এটা কিসের গঠন শিখলাম? আমরা ডিম্বাণুর গঠন শিখলাম। হ্যাঁ, ডিম্বাণু। তো ডিম্বাণুর গঠন, স্ত্রী জনন কোষ। তাহলে এটা হচ্ছে কি? স্ত্রী জনন কোষ। এটা হচ্ছে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। এটা হচ্ছে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। হ্যাঁ, এখন আমরা এখানে একটা কথা বলি আমি। দেখো এখানে হচ্ছে, তাহলে দেখো এই একটা ডিম্বাণু তৈরি হয়েছে। তো এই একটা ডিম্বাণু কীরকম? ওই যে ডিম্বাণুটা তৈরি হলো, এই ডিম্বাণুটা দেখতে কীরকম সেটা আমার জানা দরকার না? হ্যাঁ, অবশ্যই জানা দরকার। আমি একটু করে বলি। ডিম্বাণুটা হচ্ছে গোলাকার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি থাকবে? এটা হচ্ছে বড়, গোল এবং 3টি পোলার বডি থাকে। তো ডিম্বাণুটি কি? ডিম্বাণুটি গোল। হ্যাঁ, একটি ডিম্বাণু যা, এটা একটু বর্ণনাটা লিখে ফেলবা। একটি ডিম্বাণু যাতে, হ্যাঁ যা কি বড় এবং গোল। এটা একটু বড় না এবং গোল, বড় ও গোল এবং 3টি পোলার বডি থাকে। এবং এর সাথে 3টি পোলার বডি থাকে। এবং এর সাথে কয়টি? 3টি পোলার বডি থাকে। হ্যাঁ, এটা পোলার বডি না, মানে মেয়ের বডি নাই। মেয়েরা যদি আবার বলো স্যার এখানে স্ত্রী জনন কোষের মধ্যে পোলা কোত্থেকে আসছে, এখানে তো মেয়ে আসবে, মেয়ের বডি না। এটা পোলার বডি হচ্ছে, এটা অন্য একটা অর্থ বোঝানো হচ্ছে যে এখানে নষ্ট হয়ে যাওয়া 3টা, হ্যাঁ, যে পোলাদের বডি, এরকম না জিনিসটা। হ্যাঁ, যাই হোক, আশা করি তোমাদের ক্লিয়ার, এই বিষয়টা ক্লিয়ার। আমরা তাহলে চলে যাব আমাদের তাহলে জনন কোষ এই পর্যন্তই। হ্যাঁ, জনন কোষ এই পর্যন্তই আমরা শিখলাম। পরবর্তীতে তাহলে আমরা এখন চলে যাব, আচ্ছা এদের কাজ কি? এই যে পুংজনন কোষ আমরা শিখলাম, এই যে স্ত্রী জনন কোষ আমরা শিখলাম, এদের কাজ কি? ওই যে দেখো না, বাংলা সিনেমাতে দেখো না যে কি হয়েছে, যে ফুলে টুকা লাগছে, হ্যাঁ 2টা ফুল এসে বাড়ি খায়, তারপরে দেখবা যে নায়ক নায়িকার বিয়ে হয়ে যায়, নতুন করে বাচ্চা হয়ে যায়। তাহলে ফুলে বাড়ি লাগলে বা ফুলে টুকা লাগলে নতুন বাচ্চা হয় না। বাচ্চা হইতে গেলে এই যে পুংজনন কোষ তৈরি হইতে হয়, স্ত্রী জনন কোষ তৈরি হইতে হয়, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ তৈরি হয়ে তারপর জন্মটা হয় বা তারপর জননটা হয়। হ্যাঁ, তাহলে আমরা এই যে কাজ পড়বো, এখন কি বলবো? এটা হচ্ছে কাজ কি? এটা আমরাও জানি। একটা শুক্রাণুর কি কাজ, একটা ডিম্বাণুর কি কাজ? একটা শুক্রাণু এবং ডিম্বাণুর কাজে হচ্ছে 2জন মিলে গিয়ে জনন করা, জন্ম দেওয়া।
আর এই জননটা কি বা এই জন্মটা কি বলা হয়? যৌন জনন। কি বলা হয়? যৌন জনন। তাহলে আমাদের কাজ হচ্ছে, আমাদের না, এদের কাজ হচ্ছে কি? যৌন জননে অংশগ্রহণ করা। যৌন জননে অংশগ্রহণ করা। যৌন জননে অংশগ্রহণ করা। ঠিক আছে? ওকে ফাইন, আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। ওকে, আমরা একটু সামনের দিকে আগাবো এখন। আচ্ছা, এখন আমরা যেটা বলি যৌন জননে অংশগ্রহণ করা, তাহলে আমাদের জননকোষ শেষ, কমপ্লিট। আমাদের এখন তাহলে কি রয়ে গেছে? তো যোনির মধ্যে দেখো, জনি, তাহলে যোনির মধ্যে আমরা কিন্তু জননকোষটা পড়ে ফেলছি। আমরা এখন কি পড়বো? এখন বলো, আমাদের এখন টপিক হচ্ছে নিউক্লিওসাইট। এটি আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, নিউক্লিওসাইট। কি বলবো আমরা? আমরা এখন পড়বো নিউক্লিওসাইট। হ্যাঁ, নিউক্লিওসাইট। যাই হোক, আশা করি তোমরা এখন নিউক্লিওসাইটটা আমরা পড়ে ফেলি। দেখো, নিউক্লিওসাইটটা আমি উপরে হেডলাইনটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে ওকে ফাইন। আমরা এখন পড়বো হচ্ছে নিউক্লিওসাইট। নিউক্লিওসাইট, নিউক্লিওসাইট আমরা একটা চিত্র দিয়ে সব পড়ে ফেলতে পারবো, খুব একটা ঝামেলা হওয়ার কথা না। নিউক্লিওসাইট, ঠিক আছে? হ্যাঁ, আমরা চিত্র আঁকবো। তোমরা চাইলে আমার সাথে রাফলি একটা চিত্র আঁকতে পারো। হ্যাঁ, কারণ আমি সময় দিব। তোমরা চাইলে, হ্যাঁ, তোমরা একবারে নোটটা না করতে পারলেও আপাতত আমার সাথে সাথে করে চিত্রটা একটু প্র্যাকটিস করতে পারো চাইলে। হ্যাঁ, আর যদি পড়া বুঝতে অসুবিধা হয় তাহলে পরে নোটটা করে নিও। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি নিউক্লিওসাইট। নিউক্লিওসাইটের গঠন আমরা পড়বো। নিউক্লিওসাইট এটা হচ্ছে আমার 7 নম্বর কোষ, আমার না, হাইড্রার 7 নম্বর কোষ। তো দেখো, তো প্রথমে যদি আমরা চিত্রটা যদি এইভাবে আঁকার চেষ্টা করি, ধরো এইরকম একটা অংশ আমার সাথে সাথে করে এঁকে ফেলো। এরকম একটা অংশ নিচের দিকে নিয়ে যাও। হ্যাঁ, এরকম একটা অংশ নিচের দিকে নিয়ে যাও। এটাকে বড় করে এঁকে ফেললাম। আচ্ছা, যা আঁকছি। এরকম একটা জিনিস তুমি নিচের দিকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে যে কাজটা করবা, এরকম করে এই ঠিক আছে, এরকম করে একটু পেঁচায় দিবা। এরকম করে কি করবা? পেঁচায় দিবা। পেঁচায় দেওয়ার পরে এগুলো এরকম পেঁচানো থাকবে। তারপরে আরেকটা কাজ করবা, এরকম দিছো তো, দেওয়ার পরে আরেকটা কাজ করবা, এখানে 3টা কাটা দিয়ে দিবা। বড় বড় 3টা কি দিয়ে দিবা? 3টা না, 2টা দিলে হবে। এরকম একটা কাটা, আচ্ছা আমি এটা অন্য কালি দিলে বেটার হবে। এইরকম একটা কাটা, এখানে একটা কাটা, এখানে একটা কাটা। এখানে তো 2টা কাটা দেখতেছো না, আরেকটা কাটা ওইটার পিছন দিক দিয়ে। ধরো এখানে এই পাশে 2টা কাটা আর এই পাশে একটা কাটা, 2টা দেখালে হবে। হ্যাঁ, আমি 2টা দেখাচ্ছি। মূলত এখানে 3টা কাটা থাকে। আচ্ছা, এগুলো পুরাটা আমি বুঝাবো। আমি চিত্রটা কমপ্লিট করার পরে তখন পুরাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আপাতত আমি যেভাবে আঁকতেছি সেটা তুমি আমার সাথে সাথে করে এঁকে নাও। তখন যখন পুরা জিনিসটা এঁকে ফেলবো, পুরা জিনিসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি জিনিসটা সহজে বুঝবা। আপাতত চিত্রটা আঁকো। হ্যাঁ, আপাতত চিত্রটা আঁকো। ওকে ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো, আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এতটুকু আঁকা হয়েছে তোমাদের, জাস্ট এরকম একটা জিনিস আঁকলাম, নিচের দিকে একটা সুতা দিয়ে দিলাম, তারপরে ভাবে দিলাম। ওকে, এতটুকু আশা করি তোমাদের সবারই আঁকা হয়েছে। এতটুকু যদি আঁকা হয়ে থাকে, তারপর আমরা যে কাজটা করব, যে এখান থেকে আমরা একটা জিনিস টানবো। আচ্ছা, আমি এটা অন্য কালি নিব। হ্যাঁ, নিতে পারি। আমরা এই কালিটা ব্যবহার করি। এরকম একটা জিনিস এঁকে দাও। এরকম একটা জিনিস আঁকো। এরকম একটা গোল করে দাও। এই জাস্ট গোল করলাম, জাস্ট আর কিছু করি নাই। এটা গোল করার পরে আমরা যে কাজটা করব, এরকম একটা গোল চিত্র আঁকার পরে আমরা যে কাজটা করব একটু দেখি। এই যে দেখো, এই জায়গায় খেয়াল করো, এখান থেকে আমরা এইরকম একটা জিনিস আঁকবো। এরকম একটা জিনিস আমরা গোল করে এঁকে দিব। একটু দাঁড়া, তোমাদের মধ্যে অনেকেই দেখি অনেক সুন্দর করে চিত্র আঁকতে পারো। তো তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবা। তোমরা নিজেরা প্র্যাকটিস, তুমি নিজে প্র্যাকটিস করলে তোমার চিত্রগুলো আরো সুন্দর হবে। হ্যাঁ, জাস্ট আমি তোমাদেরকে দেখা দিচ্ছি কোনটার পর কোনটা আঁকবা। এই তো আমাদের এই জিনিসটা হয়ে গেল এখানে। তারপরে এখানে আমরা একটা জিনিস দিয়ে দিব। হ্যাঁ, এখানে আর একটা কাটার মতো একটা অংশ দিব। এই তো
এই চিত্রটা মোটামুটি আঁকতে পারলেই তুমি পড়াটা মনে রাখতে পারবা, এই তো। আচ্ছা, এইরকম আর একটা চিত্র আমরা এই পাশে দিয়ে আঁকবো, এই পাশ দিয়ে আঁকবো, সেটা হচ্ছে অনেকটা এরকম থাকবে। আচ্ছা, আমাদের এখানে আরেকটা জিনিস বাকি রয়ে গিয়েছে, বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, যারা সুন্দর করে চিত্র আঁকতে পারো তারা তো অসাধারণ, ভালোই, কিন্তু যারা চিত্র আঁকতে পারো না তাদের হতাশ হওয়ার কিছু নাই। এটা 1-2 বার বিচ্ছিরি হবেই, তুমি একদিক দিয়ে টান দিতে গিয়ে আরেক দিকে টান লেগে যেতে পারে, তো এটা নিয়ে হতাশ হবে না। মনে রাখবা, আমার চিত্র খুবই জঘন্য, কিন্তু আমি যেহেতু কোনো রকম চিত্র আঁকতে পারি, তাহলে তুমি তো অবশ্যই পারবা। কথাটা আমি বুঝাইতে পারছি? মেডিকেলে একটা সাবজেক্ট আছে, নাম হচ্ছে অ্যানাটমি। ওই অ্যানাটমি সাবজেক্টের মধ্যে মানব দেহের বিভিন্ন অঙ্গগুলো আঁকতে হয়, যকৃৎ আঁকতে হয়, হার্ট আঁকতে হয়, কিডনি আঁকতে হয়, বিভিন্ন অংশ, আরও বিষয়, সূক্ষ্ম বিষয়, এই জিনিসগুলো চিত্র আঁকতে হয় অ্যানাটমি সাবজেক্টের মধ্যে। এবং দেখা গেছে অ্যানাটমির 50% হচ্ছে চিত্র দিয়ে আর 50% লেখা দিয়ে। তো আমি কবি চিত্রতে একদমই বাজে ছিলাম। সেই আমি যদি অ্যানাটমিতে লেটার মার্কস পেয়ে থাকি, হ্যাঁ 80%-এর উপরে মার্কস পেয়ে থাকি, তো তোমরা সেখানে কি, তোমরা তো ডেফিনেটলি ভালো করবা। তো চিত্র নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই, চিত্রগুলো তোমরা প্র্যাকটিস করবে, আস্তে আস্তে সুন্দর হবে। তবে সুন্দর না হলেও অন্ততপক্ষে পার্টসগুলো থাকলেও তুমি নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, বোঝা গিয়েছে? ওকে। আচ্ছা, এখন আমরা এদিকে একটু খেয়াল করি, আমরা এদিকে আসি, আমরা এই জায়গাটাতে আসি, খেয়াল করো। আমরা যদি এই জায়গায় দেখি যে এরকম চিত্র আমরা আর একটা আঁকবো, যে ধরো এরকম একটা অংশ থাকবে, এটা হচ্ছে যে ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি কি একটু নিচে করে রাখি, হ্যাঁ, কারণ উপরে আমার কাজ আছে। হ্যাঁ, এরকম একটা অংশ, এই যে ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা, ঠিক আছে। এই যে ভিতরের যে অংশটা না, এটা হচ্ছে এই ভিতরের অংশটা। আর এই যে অংশটা, এটা বাইরে বের হয়ে যাবে। এই অংশটা বাইরে বের হয়ে গেলে কেমন দেখাবে সেটা, এই অংশটা বাইরে বের হয়ে গেলে অনেকটা এইরকম দেখাবে, এইরকম দেখাবে, অনেকটা এইরকম দেখাবে। এখন বলতে পারো স্যার এটা তো অনেক বড় করে দেখাচ্ছেন, এটা অনেক ছোট কেন? এটা বইয়েও এইভাবে দেয়া, জাস্ট তুমি কি বোঝানোর জন্য চিত্রগুলো এইভাবে আঁকানো হয়েছে। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা যখন বাইরে নিক্ষিপ্ত হবে, এটা এরকম দেখাবে। এই যে এইটা ভিতরের দিকে আছে না, এটা বাইরে বের হয়ে গেলে এটা এইরকম দেখাবে, ঠিক আছে। আর ওই যে পেঁচানো সুতোগুলা, এই পেঁচানো সুতাগুলা এরকম এরকম দেখাবে, এরকম, ঠিক আছে। বোঝা গিয়েছে? আশা করি বুঝতে পেরেছ। তা দেখো, ভালো করে বুঝো, আমি আবার একটু বলছি, সেটা হচ্ছে কি, খেয়াল করো, আমি এটার সাথে একটু তুলনা করা শিখতে হবে, তাহলে তোমার জন্য সহজ হবে বিষয়টা। কি বললাম এখানে, এই যে ভিতরের যে গোলটা আমি আঁকলাম, এই যে ভিতরের গোলটা, কালিটা খেয়াল করো, আমি কালিটা সেম রাখছি, এই যে নীল কালি দিয়ে যেটা আঁকলাম, এই যে নীল কালির এই চিত্রটা। আর ভিতরের দিকে এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এটা হচ্ছে এই নামগুলো পরে দিব। ভিতরের যে এই যে জিনিসটা, এই জিনিসটা বাইরে বের হয়ে গেছে, এটা দেখাইলাম। আর যে সুতাটা পেঁচানো ছিল, এই সুতাটা এই যে দেখাইলাম। আর যে 3টা কাটা ছিল, হ্যাঁ, এই 3টা কাটা আমরা এখন এখানে দেখাবো। এই 3টা কাটা এখানে থাকবে, আমি দেখাচ্ছি। 3টা কাটা এইভাবে থাকবে। আচ্ছা, 3টা কাটা এইভাবে থাকবে। এই যে দেখো, এই যে একটা কাটা, এই যে একটা কাটা, এই যে আরেকটা কাটা। এখানে 3টা কাটা ছিল, 3টা কাটা এইভাবে দেখানো যায়নি, তো 3টা কাটা এখানে থাকবে। আর ছোট, আর এইগুলো হচ্ছে বড় বড় 3টা কাটা, এখানে কি বড় বড় 3টা কাটা। আর এর মাথায় থাকবে 3 সারি আরো ছোট ছোট কাটা। এর মাথায় কয় সারি? 3 সারি, 3 সারি ছোট ছোট কাটা থাকবে। এর মাথায় আরো 3 সারি ছোট ছোট কাটা থাকবে। কয় সারি? 3 সারি। 3 সারি এখানে বোঝানোটা যাচ্ছে না, তারপর আমি দাঁড়াও একটু করে, ধরো এই 1 সারি ছোট কাটা, এই 1 সারি ছোট কাটা, আর এই 1 সারি ছোট কাটা, এখানে ধরে নাও 3 সারি। এটা চিত্র দিয়ে বোঝানোর দরকার নেই, এটা জাস্ট বললেই হবে যেখানে আরো কতগুলা কাটা রয়েছে 3 সারিতে সাজানো এইভাবে। হ্যাঁ, ধরো এটা যদি এরকম হয়, মানে এরকম দেখি, এই যে 1 সারি, এরকম 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 3 সারি কাটা থাকবে আর কি, এভাবে পেঁচানো থাকবে জিনিসটা। কাটাগুলো ছোট হওয়ার কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না, তবে এটা বইয়ে ওইভাবে 3 সারি ডিরেক্টলি বলার দরকার নেই, মানে 3 সারি ডিরেক্টলি চিত্রটা বোঝানো না বুঝতেও অসুবিধা নেই। জাস্ট এখানে কতগুলো কাটা দিয়ে বলবা এখানে 3 সারি কাটা আছে। কয় সারি? 1 সারি, 2 সারি, এরকম 3 সারি কাটা আছে, ঠিক আছে। কয়েকটা কাটা দিয়ে বলবা এখানে 3 সারিতে সাজানো কতগুলো ছোট ছোট কাটা, এগুলো হচ্ছে 3টা বড় কাটা, এখানে 3 সারি ছোট কাটা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমাদের আর কি বাকি রইল বলো তো দেখি, আমাদের আর কি বাকি রয়েছে? আমাদের আর একটা জিনিস বাকি রয়েছে, এই যে দেখো বাইরে যে লাল কালো কালি দিয়ে যেটা আঁকলাম, বাইরের যে বর্ডারটা, এই বর্ডারটা আমরা এখন দিয়ে দিব। বাইরে
বর্ডার যেটা আঁকলাম সেটা এখন আমরা দিয়ে দিব। এই যে বাইরের বর্ডারটা, এই যে বাইরের বর্ডারটা আমরা এখন দিয়ে দিব। ঠিক আছে, বাইরের বর্ডারটা আমরা এখন দিয়ে দিব। এটা তুমি পুরোপুরি গোল করেও আঁকতে পারো, অসুবিধা নেই। এটা পুরোপুরি সার্কুলার, এটা পুরোপুরি তুমি সরি 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 এটা তুমি পুরোপুরি গোল রাখতে পারো। একটু দাঁড়াও, হ্যাঁ এটা পুরোপুরি এইভাবে গোল রাখতে পারো। ঠিক আছে, হ্যাঁ এখন এই তো। আর এখানে যে একটা সেন্সিটিভ একটা কাটা ছিল আর একটা স্পেশাল কাটা ছিল, এই যে দিয়ে দিলাম। এই পর্যন্ত চিত্রগুলো তোমাদের কমপ্লিট কিনা সেটা দেখো। আমরা কিচ্ছু নাম দিই নাই, নাম দিব না এখনো, আমরা একটু পরে নাম দিব। তো এই পর্যন্ত তোমাদের সব ক্লিয়ার কিনা, এই দুইটা চিত্র ক্লিয়ার কিনা, লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাও। তারপর আমি নামগুলো বলবো, নামগুলো বলে তখন নামগুলো পারলে তুমি বর্ণনাটাই নিতে পারবা, আমি ওইভাবে বলে দিব। এই পর্যন্ত তোমাদের লেখা হয়েছে কিনা একটু আমাকে তাড়াতাড়ি কনফার্ম করো। হ্যাঁ, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও। ঠিক আছে, এই পর্যন্ত কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, আমি আবারও বলছি, এই চিত্রগুলো তুমি একবার আঁকতেছো, তোমার হয়তো বা কাটাচাড়া হবেই, খুবই স্বাভাবিক। তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে, আরও 2-1-2বার আঁকবা, আরও 2-3বার আঁকবা, এবারে তোমার কাছে সহজ লাগবে। আপাতত 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 যতটুকু সুন্দর হয়েছে, যতটুকু হয়েছে স্যাটিসফাইড থাকো। প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে, দেখবে যে আমারগুলো থেকেও আরও সুন্দর হচ্ছে। ক্লিয়ার? এখন যতটুকু পেরেছো ততটুকু দাও। হ্যাঁ, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে, হ্যাঁ অনেকেরই ডান। আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, কতগুলো আরও ছোট ছোট কিছু দেখো এখানে, আরও ছোট ছোট কিছু পেশিতন্তু দিব। হ্যাঁ, আমরা আরও কিছু পেশিতন্তু দিব, এরকম 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 কিছু পেশিতন্তু দিই। হ্যাঁ, এরকম কিছু পেশিতন্তু দিব, এখান থেকে কিছু পেশিতন্তু দিব, এখানেও কিছু পেশিতন্তু দিব, আমরা পেশিতন্তু দিব। হ্যাঁ, আচ্ছা, আর এখানে একটা লম্বা, এখানে আরেকটা লম্বা কি থাকবে? হ্যাঁ, এখানে আরেকটা লম্বা, এখানে একটা লম্বা আর একটা সুতার মতো একটা জিনিস থাকবে, এরকম পেঁচানো। এখানেও সুতার মতো একটা পেঁচানো জিনিস থাকবে। ঠিক আছে, এখানেও একটা নিউক্লিয়াস থাকবে, একটা নিউক্লিয়াস, এখানেও কি একটা নিউক্লিয়াস থাকবে। তাহলে দেখো আমরা কি পড়তেছি, আমরা একটা বিশেষ ধরনের কোষ পড়তেছি। আমরা বলছি না যে মিংস, জনি, এগুলো কি কোষের নাম না? আমরা কি পড়তেছি আসলে দেখো। আচ্ছা আমি কি করছি, চিত্রটা দেখো, এদিকে একটা পেঁচানো সূত্রক দিলাম, এখানে একটা পেঁচানো সূত্রক দিলাম, তারপর কতগুলো পেশি সূত্র দিলাম, এই যে কতগুলো পেশি সূত্র দিলাম। ঠিক আছে, এখানে একটা নিউক্লিয়াস দিলাম, এখানে একটা নিউক্লিয়াস দিলাম, এতটুকু আশা করি কমপ্লিট। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কি পড়তেছি, আমরা 7 ধরনের কোষ না, 7 রকমের কোষের মধ্যে এই 6 রকমের কোষ পড়া হয়ে গেছে। এখন আমরা নিডোসাইট পড়তেছি, এই যে নি দিয়ে নিডোসাইট। এখন নিডোসাইট হচ্ছে একটা কোষ, এটা ভুলে গেলেও চলবে না। নিডোসাইট কি? 7 রকমের কোষের মধ্যে নিডোসাইট এক ধরনের কোষ। তো এটা একটা বিশেষ ধরনের কোষ, এটা একটা বিশেষ ধরনের কোষ। এই কোষের মধ্যে বিশেষ বিশেষ কিছু জিনিস আছে, এগুলো আমরা জানতেছি। সবাই এখানে 7 ধরনের সবাই কোষ, নিডোসাইটও একটা কোষ, এটা মনে রাখবে। নিডোসাইটও একটা কোষ, কিন্তু এটা বিশেষ ধরনের কোষ, কিছু বিশেষ বিশেষ জিনিস তার মধ্যে আছে, এই যে এই বিশেষ বিশেষ জিনিসগুলো। তবে যেহেতু এটা একটা কোষ, তার নিউক্লিয়াস থাকবে নিশ্চয়ই, এই যে তার নিউক্লিয়াস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরের চিত্রটা এখন আমি বুঝিয়ে দিব। আপাতত এতটুকু তোমাদের আশা করি তোমাদের কমপ্লিট হয়েছে, বা তোমরা এতটুকু তোমরা বুঝেছ। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি বলি, একটু দেখো এই জায়গাতে আমরা আরেকটা জিনিস বলি, এই জায়গাতে একটা খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা ভিতরে ঢুকানো থাকে না, এই জিনিসটা তো বের হওয়া থাকে, এখানে ঢুকানো থাকে, এটা বের হওয়া থাকে, তাই না? তো ঢুকানো অবস্থায় এটা একটা হাড়ির পাতিলের মতো মনে হচ্ছে না? মানে আমরা যারা মেয়েরা যারা রান্না করি, তারা তো এরকম হাড়ি পাতিল থাকে না? তো এটা একটা হাড়ি বা পাতিলের মতো চিন্তা করো। তাহলে দেখো এটা কি, ভিতরে কিছু একটা ঢুকানো আছে। এখন এর ভিতরে ঢাকনা দিয়ে ঢাকা আছে, কি আছে? ধরো এর মধ্যে একটা ঢাকনা দিয়ে জিনিসটা ঢাকা আছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমরা। ওইটা একটা ঢাকনা থাকে ভিতরে ঢুকানো অবস্থায়, এই যে এই জিনিসটা পুরোটা ভিতরে ঢুকানো আছে, ঢুকানো অবস্থায় একটা ঢাকনা থাকে, ঢাকনা দিয়ে ঢাকা থাকে। যখন এই জিনিসটা বাইরে বের হয়ে যায়, তখন ঢাকনাটা সরে যায়, তখন ঢাকনাটা কি হয়ে যায়? সরে যায়। এই যে দেখো ঢাকনাটা কি হয়ে গেছে?
ঢাকনাটা সরে গেছে। এই যে দেখো, এই যে দেখো ঢাকনাটা সরে গেছে। এটা হচ্ছে এই ঢাকনা, এটা হচ্ছে এই ঢাকনা। এই ঢাকনাটা যখন এটা বের হয়ে গেল তখন ঢাকনাটা একপাশে সরে যাবে। এই যে ঢাকনাটা সরে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অংশগুলো বুঝি। দেখো আমি তোমাদেরকে নামগুলো একটু পরেই বলবো, জাস্ট পুরো জিনিসটা একটু বুঝো। আমি একটা জিনিস মুখস্থ বলবো না, আমি জাস্ট চিত্রটা দেখে দেখে আমি এটা জিনিসটা মনে রাখবো। হ্যাঁ দেখো, প্রথম থেকে যদি বলি, খেয়াল করো, এই যে ভিতরে কিছু একটা অংশ আছে, এই যে ভিতরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা কি বলবো, একটু ভালো করে খেয়াল করি। এই অংশটাকে আমরা কি বলবো? ভিতরে এরকম একটা অংশ থাকে, তার মাথায় একটা সূত্রক থাকে। ভিতরে এরকম একটা অংশ থাকে, তার মাথায় একটা সূত্রক থাকে, ঠিক আছে। এই যে ভিতরের যে অংশটা, এই হচ্ছে এই অংশটা, এই যে লাল সূত্রকটা, এই যে লাল সূত্রকটা, ক্লিয়ার? দুইটা চিত্র তুলনা করতে হবে। এই যে এখানে বড় বড় 3টা কাটা থাকবে, এই বড় বড় 3টা কাটা, ঠিক আছে। ছোট ছোট 3 সারি কাটা থাকবে, এটা এখানে দেখানোর দরকার নেই। এই যে ছোট ছোট 3 সারি কাটা থাকবে, ঠিক আছে। এই জিনিসটা ঢুকানো অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকবে, এটাও ঢাকনা দিয়ে ঢাকা। এই ঢাকনাটা যখন এটা বের হয়ে যাবে তখন ঢাকনাটা একপাশে সরে যাবে। তারপরে দেখো আমরা যদি একটু করে বলি যে এই জায়গাতে দেখো, এটার বাইরের দিকে, এটা যখন ভিতরের দিকে একটা আবরণ আছে, বাইরের দিকেও একটা আবরণ আছে। এই যে ভিতরের দিকে একটা আবরণ, বাইরের দিকেও একটা আবরণ। এখানে একটা পেঁচানো সূত্রক, এই যে একটা পেঁচানো সূত্রক। এখানে কতগুলো পেশিতন্তু, এই যে কতগুলো পেশিতন্তু। এটা হচ্ছে পেঁচানো সূত্রক, এটা হচ্ছে পেঁচানো সূত্রক, সুতা। আর এগুলো হচ্ছে পেশিতন্তু, পেঁচানো সূত্রক, পেশিতন্তু, ঠিক আছে। এখানে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা, এখানে আরেকটা কাটার মতো একটা অংশ, এই যে এখানে একটা কাটার মতো অংশ। তুলনা করতে পেরেছি? হ্যাঁ। এখন আমরা ওই পার্টসগুলোতে যাই, আমরা অংশগুলো পড়ি, নাম কি, কোনটার কি নাম। দেখো আমরা যদি এখন আসি, একদম শুরু থেকে যদি আসি, একটু দেখো, এটার নাম হচ্ছে আমরা যদি একদম আবরণটার কথা বলি, একদম বাইরে থেকে যদি চিন্তা করি, এখানে একটা দ্বিস্তরীয় আবরণ রয়েছে। কি রয়েছে? দ্বিস্তরীয় একটা আবরণ রয়েছে, দ্বিস্তরীয় একটা আবরণ। এই যে দেখো, বাইরের দিকে একটা স্তর, ভিতরের দিকে একটা স্তর। এই যে দেখো, বাইরের দিকে একটা স্তর, ভিতরের দিকে একটা স্তর। তো কয়টা স্তরের আবরণে? দ্বিস্তরী একটা আবরণ আছে। এই একটা স্তর, এই একটা স্তর, দ্বিস্তরী একটি আবরণ রয়েছে। তো এইগুলোর নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে আবরণ। আচ্ছা, আমি এই পাশে দুটো একসাথে একটু দেখাই দিই। তাহলে আবরণ রয়েছে, কি আবরণ রয়েছে? তাহলে কোনটা আবরণ? হ্যাঁ, এই যে এই দুইটা হচ্ছে আবরণ। এই যে হ্যাঁ, আবরণটা কয় স্তরী? দ্বিস্তরী। এই যে একটা স্তর, এই একটা স্তর। তা আমরা যদি লিখি, এটা কি? দ্বিস্তরী আবরণ। দ্বিস্তরী একটা আবরণ রয়েছে, ঠিক আছে। এই দ্বিস্তরী আবরণের মাঝে এই একটা আবরণ, এই একটা স্তর, এই একটা স্তর। আবরণের দুইটা স্তর, তো এই একটা স্তর, এই একটা স্তর। এই দুই স্তরের মাঝে রয়েছে সাইটোপ্লাজম। এই দুই স্তরের মাঝে রয়েছে কি? সাইটোপ্লাজম। ঠিক আছে। এই দুই স্তরের মাঝে কি থাকবে? এই দুই স্তরের মাঝে থাকবে সাইটোপ্লাজম। এই যে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এই যে দুই স্তরের মাঝে এগুলো কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে, ঠিক আছে। দুই স্তরের মাঝে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে। এখন দেখো, সাইটোপ্লাজম থাকে, এই একটা স্তর, এই একটা স্তর, দুই স্তরের মাঝে একটা সাইটোপ্লাজম থাকবে। আর সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে? দেখো, আমরা যদি বলি পরবর্তীতে, এই যে দেখো, এই যে একটা নিউক্লিয়াস, তাই এটা হচ্ছে নিউক্লিয়াস থাকবে। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে বলো তো? সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে। এখন তাহলে আমরা নর্মালি কিন্তু একটা কোষে কি থাকবে? একটা কোষে আবরণ থাকবে। এই যে একটা কোষে আবরণ থাকবে, তাই না? এই যে এখানেও আবরণ আছে, এই যে বাইরের দিকে একটা আবরণ, ভিতরের দিকে একটা আবরণ। এখানে দ্বিস্তরী আবরণ আছে, ঠিক আছে। তার এই আবরণের ভিতরে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। এই যে সাইটোপ্লাজম আছে, ঠিক আছে। তার মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। খেয়াল করো, একটা কোষের কি থাকে? একটা কোষের আবরণ থাকে, যেটাকে আমরা কোষ ঝিল্লি বলি। হ্যাঁ, একটা আবরণ থাকে, যেটাকে আমরা কোষ ঝিল্লি বলে থাকি। তারপরে কি থাকে? ভিতরে সাইটোপ্লাজম থাকে। তারপর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তা দেখো, আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এই যে আবরণ, এই যে সাইটোপ্লাজম, তারপর কি থাকে? নিউক্লিয়াস থাকে। তিনটা জিনিস, আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তিনটা জিনিস থাকে না? তিনটা জিনিস থাকে। ওকে, ফাইন। এই যে আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এই যে দ্বিস্তরী একটা আবরণ আছে, এই যে আবরণ,
তারপর ভিতরে সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিয়াস। তাহলে একটা কোষের এই জিনিসগুলো তো থাকে, তাই না? এইগুলো হচ্ছে কমন জিনিস। এখন একটা কোষে যা যা থাকার, আবরণ থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে। এখন এইগুলো ছাড়া কিছু এক্সট্রা জিনিস রয়েছে, ওই এক্সট্রা বিষয়গুলো আমরা পড়বো। এগুলো তো একটা কোষে নর্মালি থাকেই। এখানে আবরণটা একটু ব্যতিক্রম, দ্বিস্তরীয় আবরণ। একটা কোষে সাইটোপ্লাজম থাকে, এখানেও সাইটোপ্লাজম আছে। একটা কোষে নিউক্লিয়াস থাকে, এখানে নিউক্লিয়াস আছে। তো এটা হচ্ছে কোষের একটা স্বাভাবিক উপাদান। একটা কোষের স্বাভাবিক যে উপাদানগুলো, সেই উপাদানগুলো তোমাদেরকে দুই পাশ থেকে দেখাইছি। এখন বিশেষ কিছু উপাদান আমরা পড়বো। দেখো, বিশেষ উপাদানটা হচ্ছে, একটা খেয়াল করো, বিশেষ উপাদানটা হচ্ছে এই যে দেখো, এখানে এক রকমের প্যাঁচানো সূত্রক দেখতেছো না? হ্যাঁ, এইগুলো হচ্ছে আমরা একটা কোষের যে কমন বিষয়গুলো, সেগুলো আমরা এখানে মাঝখানে লিখে ফেললাম। এইগুলো একটু আমরা আলাদা করে লিখি। যেমন দেখো, একটা কি থাকবে? প্যাঁচানো সূত্রক থাকবে। কি থাকবে? সাইটোপ্লাজমে একটা প্যাঁচানো সূত্রক থাকে, সুতা সুতা। সাইটোপ্লাজমে একটা প্যাঁচানো সূত্রক থাকে, এটা হচ্ছে প্যাঁচানো সূত্রক। এখানেও আছে, এখানেও আছে। আমি ওই পাশে আর লিখতেছি না, আমি এই পাশে লিখে দিচ্ছি। এটার নাম প্যাঁচানো সূত্রক হলে ওইটাও তো প্যাঁচানো সূত্রক হবে, তাই না? তারপরে কতগুলো, হ্যাঁ, ওই ভিতরের আবরণ থেকে, ভালো করে খেয়াল করো, যে ভিতরের আবরণ থেকে, এই ভিতরের আবরণ থেকে কতগুলো তন্তু বের হয়, এগুলাকে বলা হয় পেশিতন্তু। এগুলাকে কি বলা হয়? পেশিতন্তু। তা দেখো, এটাকে যদি পেশিতন্তু বলি, এইগুলার নামও কি হবে? পেশিতন্তুই হবে, তাই না? পেশিতন্তু। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলে যাব, এই যে এখানে একটা ক্যাপসুলের মতো একটা বিষয় দেখতে পাচ্ছি না? ক্যাপসুল। আমরা যখন ওষুধ খাই, বা আমাদের পরিবারে কেউ না কেউ তো ওষুধ খায়, তাই না? তো যখন ওষুধ খাই, তখন কিছু ওষুধ আছে ট্যাবলেট, কিছু ওষুধ আছে কিন্তু ক্যাপসুলের মতো। ক্যাপসুল মানে কি? একটার ভিতর আরেকটা। হ্যাঁ, মানে ক্যাপসুল জিনিসটা হচ্ছে যে, তোমাকে যদি বলি যে একটা আবরণ দিয়ে আবৃত থাকবে একটা বিষয়, হ্যাঁ, তোমরা ট্যাবলেট এবং ক্যাপসুলের পার্থক্য বুঝলে এটা বুঝবা। তো এখানে জিনিসটা হচ্ছে, এটা একটা আবরণের ভিতর আর একটা বিষয় এখানে রয়েছে। আবরণ দিয়ে দুইটা আবরণে আবৃত একটা অংশ, এটাকে আমরা ক্যাপসুল বলতে পারি। কি বলতে পারি? ক্যাপসুল। এই যে দেখো, আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এই দুইটা আবরণের কথা পড়লাম, তার মাঝখানে সাইটোপ্লাজম, তার এখানে নিউক্লিয়াস। তাহলে দুইটা আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের কথা পড়লাম। এইগুলোর ভিতরে কি রয়েছে? এইগুলোর ভিতরে এই যে একটা ক্যাপসুল রয়েছে, এটাকে আমরা ক্যাপসুল বলতে পারি। দুইটা আবরণ দিয়ে আবৃত এই যে ক্যাপসুলটা রয়েছে, এই ক্যাপসুলটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বিশেষ নাম বলবো। এটার নাম হচ্ছে, পুরা জিনিসটা, এই পুরা ক্যাপসুলটার নাম, এই যে পুরা ক্যাপসুলটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই পুরা ক্যাপসুলটার নাম কি? নেমাটোসিস্ট। পুরা ক্যাপসুলটার নাম কি? নেমাটোসিস্ট। তাহলে এই জিনিসটা আমরা একটু পরে আসতেছি। আমরা আগে, মানে তাহলে এই যে নেমাটোসিস্ট বলতেছি। আচ্ছা, আমি লিখে ফেলি। এই পুরা ক্যাপসুলটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই পুরা ক্যাপসুলটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু দেখতেছো, এই যে এখানে, এই যে এখান থেকে এতটুকু, এটা পুরাটা, এই পুরা ক্যাপসুলটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই যে পুরা ক্যাপসুলটার নাম নেমাটোসিস্ট, এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এখানে ভিতরে প্রবিষ্ট অবস্থায় আছে, এখানে নিক্ষিপ্ত অবস্থায় আছে। তো এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট, খেয়াল করো, এটার নাম কি? নেমাটোসিস্ট। এই যে পুরা ক্যাপসুলটার নাম কি? এই পুরা ক্যাপসুলটার নাম নেমাটোসিস্ট। ঠিক আছে। এখন এই নেমাটোসিস্টে কি কি রয়েছে সেটা তোমাদেরকে একটু বলি। এই নেমাটোসিস্টে কি কি রয়েছে এটা একটু তোমাদেরকে বলি। এই নেমাটোসিস্টে দেখো, এই যে এই নেমাটোসিস্টের মধ্যে কি রয়েছে? নেমাটোসিস্টের, এটা তো পুরাটা নেমাটোসিস্ট, এই যে পুরাটাই কিন্তু নেমাটোসিস্ট। এখানে কিন্তু ঢুকানো ছিল, এখানে জিনিসটা নিক্ষিপ্ত অবস্থায় আছে। এই পুরাটা হচ্ছে নেমাটোসিস্ট। আমি এইভাবে তোমাদেরকে যদি দেখাই, আমি এটা একটা লাল কালি দিয়ে চিহ্নিত করি, এটা পুরাটা নেমাটোসিস্ট। এই যে এটাও পুরাটা নেমাটোসিস্ট। এখন এই নেমাটোসিস্টের ভিতরে কি আছে দেখো, এই যে দেখো, নেমাটোসিস্টের উপরের দিকে একটা প্রশস্ত অংশ আছে। এই প্রশস্ত এই অংশটাকে বলা হয় বাট। এই প্রশস্ত এই অংশটাকে কি বলা হয়? বাট বলা হয়। কি বলা হয়? বাট। ঠিক আছে, এই প্রশস্ত অংশটাকে কি বলা হয়? বাট বলা হয়। এই বাবুদেরকে দুধু খাওয়ানো হয় না, এই যে এইভাবে কোলে নিয়ে মায়েরা খাওয়ায় না, ওই ফিডার। ওই ফিডারের মাথায় যে জিনিসটা থাকে, আমি তোমাদেরকে কিভাবে আমি চিত্রটা আঁকতে পারবো? আচ্ছা, ধরো এরকম, এই যে আমরাও তো খাইছি, হ্যাঁ, ছোটবেলায়। এই যে দেখো, এরকম ফিডার মনে আছে? হ্যাঁ, এরকম ফিডার থাকে না? ফিডার। তো এই ফিডারের যে মাথাটাকেও বাট বলা হয়। কি বলা হয়? বাট। এই যে এইটার সাথে মিল রেখে, এই গোড়ার এই প্রশস্ত অংশটাকে এটার সাথে মিল রেখে, এটাকে কি বলা হয়? এই অংশটাকেও বাট বলা হয়। এটাকে কি বলা হয়? বাট বলা হয়। কি বলা হয়? বাট। এই যে প্রশস্ত অংশটাকে
বাট বলা হচ্ছে। এই যে পুরো প্রশস্ত অংশটাকে বাট বলা হচ্ছে। তাহলে বাটের গোড়ায়, বাটের থেকে যে উপরে যেটা গেছে এটা হচ্ছে সূত্রক। নর্মালি এই জিনিসটাকে কি বলা হচ্ছে? নর্মালি এই জিনিসটাকে কি বলা হচ্ছে? সূত্রক বলা হচ্ছে। ওই পুরাটাই সূত্রক, যে এখান থেকে পুরাটাই কি সূত্রক। ঠিক আছে। তারপরে যদি আমরা চিন্তা করি, এই বাটের গোড়ায় যে কাঁটাগুলো রয়েছে এগুলাকে বলা হয় বার্ব। এগুলাকে কি বলা হয়? এই কাঁটাগুলোকে বলা হয় বার্ব। এই কাঁটাগুলোকে কি বলা হয়? বার্ব বলা হয়। বড় বড় যে তিনটা কাঁটা, একটা দুইটা তিনটা, বাটের গোড়ায় বড় বড় তিনটা কাঁটা, এদেরকে বলা হয় বার্ব। আর ছোট কাঁটাগুলোকে বলা হয় বারবিউল। ছোট কাঁটাগুলোকে কি বলা হয়? বারবিউল। কি বলা হয়? বারবিউল। ছোট কাঁটাগুলোকে কি বলা হয়? বারবিউল। তোমরা জানো কোনো কিছু ছোট হওয়াকে বলা হয় ওল লাগানো হয়। বায়োলজিতে ছোট জিনিস বুঝতে ওল বোঝানো হয়। দেখো টিউব, টিউব যদি ছোট হয় আমরা কি বলি? টিউবিউল। আমরা কি বলে থাকি? টিউবিউল। মনে আছে রেনাল টিউবিউল? ওই যে ক্লাস 10-এ ব্রিকের চ্যাপ্টারটা পড়ছিল না, রেনাল টিউবিউল পড়ছিল যে, মনে আছে? টিউব যদি ছোট সাইজের টিউব হইলে আমরা এটাকে টিউবিউল বলি। আবার ধমনির ইংলিশ কি? ধমনি হচ্ছে একটা রক্তনালী। হ্যাঁ, তো ধমনির ইংলিশকে আর্টারি। ধমনির ইংলিশকে আর্টারি। আর্টারি যদি ছোট সাইজের হয়, আর্টারি যদি ছোট সাইজের হয় তাকে আমরা এটাকে বলি আমরা আর্টারিওল। আমরা কি বলি? এটাকে আর্টারিওল বলি। তাহলে টিউব যদি ছোট সাইজের হয় টিউবিওল, আর্টারি যদি ছোট সাইজের হয় আর্টারিওল। আর্টারি মানে ধমনী, রক্তনালী। হ্যাঁ, আচ্ছা, এক ধরনের রক্তনালী। আর বার্ব যদি ছোট হয়, বার্ব যদি ছোট হয়, ছোট সাইজের হয়, তাহলে আমরা কি বলবো? বারবিউল। আমরা কি বলবো? বারবিউল বলবো। দেখো বারবিউল। তা দেখো এই যে বড় বড় তিনটা কাঁটা এদেরকে বলা হয় বার্ব, আর ছোট কাঁটাগুলোকে বলা হয় বারবিউল। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। কি কাজ? যে এখন দেখো আমাদের কিন্তু কি পড়া হয়েছে, যে বড়, দেখো কিভাবে মনে রাখবা, যে প্রশস্ত অংশটাকে বলা হয় বাট, তার গায়ে রয়েছে বার্ব, বড় বড় তিনটা কাটা, এগুলো বার্ব। তো বাটের গায়ে বার্ব, তার থেকে ছোট রয়েছে বারবিউল। তো বাট কয়টা? বার্ব হচ্ছে তিনটা। বার্ব হচ্ছে কয়টা? তিনটা। বারবিউল হচ্ছে 3 সারি। বারবিউল হচ্ছে কয় সারি? বারবিউল হচ্ছে 3 সারি। বার্ব 3টি, বারবিউল 3 সারি। 3 সারি। তারপরে একটা কি রয়েছে? সূত্রক রয়েছে। তারপরে যদি আমরা বলি এখানে যদি আরো কিছু বলতে চাও, হ্যাঁ, এখানে আর দুইটা অংশ রয়েছে। এইগুলো তো আমরা বললাম নেমাটোসিস্টের গঠন। আচ্ছা, এখানে একটা এই আবরণে আবৃত এই জায়গাটার মধ্যে, স্যার এই জায়গাটা কি খালি থাকবে বা ফাঁকা থাকবে? না, এই যে জায়গাটা, এই যে ক্যাপসুলের যে এই অংশটা, এটা তো পুরোটাই ক্যাপসুল ছিল, এই অংশটার মধ্যে থাকবে এক ধরনের বিষাক্ত পদার্থ। এটাকে আমরা বলি বিষ। এটার নাম কি? এটার নাম হচ্ছে হিপনোটক্সিন বিষ। কি বিষ? হিপনোটক্সিন বিষ। তোমাদেরকে ওই পাশে কি দেখা যায় কিনা? এই বিষটার নাম কি? ওই বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন বিষ। হিপনোটক্সিন। আমি পুরোটা আবার আলোচনা করে দিব সংক্ষিপ্ত করে, তাহলে তোমার মাথায় আরো সহজে ক্যাচ করবে। হিপনোটক্সিন বিষ। হ্যাঁ, এটা একটা হিপনোটক্সিন। টক্সিন মানেই তো বিষ। টক্সিন মানেই কি? বিষ। তাহলে এই হিপনোটক্সিন বিষটা দুইটা পদার্থ দিয়ে তৈরি। এটা অনেকে মনে রাখতে পারে না, পরীক্ষার হলে প্যাচ লাগায় দেয়। দুইটা পদার্থ দিয়ে বিষটা তৈরি হয়, হিপনোটক্সিন। তাহলে এটা প্রোটিন এবং ফেনলে তৈরি। আর হিপনোর প দিয়ে তুমি মনে রাখতে পারো এটা কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। প্রোটিন প্লাস ফেনল। প্রোটিন প্লাস ফেনল দ্বারা নির্মিত। ফেনল দ্বারা গঠিত। প্রোটিন প্লাস ফেনল দ্বারা গঠিত। প্রোটিন প্লাস ফেনল দ্বারা গঠিত। ঠিক আছে, ওকে। তো এই তো। আচ্ছা, এখানে আর দুইটা জিনিস যেটা বলছিলাম, একটা হচ্ছে এই পাশে একটা ঢাকনা থাকে, এগুলো আবার নিডোসাইডের। এখানে সবাই কিন্তু নিডোসাইডের অংশ। আমি যে বলতেছি পোরাটা হচ্ছে, একটা জিনিস বুঝো ভালো করে, এই যে পোরাটা হচ্ছে নিডোসাইট। এখানে যা আছে সবই হচ্ছে নিডোসাইট। নিডোসাইটের একটা বিশেষ অংশ, যে ক্যাপসুলের মধ্যে যে অংশটা, এটা হচ্ছে নেমাটোসিস্ট। তা দেখো নিডোসাইটের অংশ হচ্ছে নেমাটোসিস্ট। এই পোরাটা হচ্ছে নিডোসাইট, তার এতটুকু অংশ বা ক্যাপসুলটা হচ্ছে নেমাটোসিস্ট। বুঝাইতে পারছি? এই পোরাটা হচ্ছে নিডোসাইট, তার ভিতরে যে ক্যাপসুলটা রয়েছে তার মধ্যে, এটাকে আমরা বলি নেমাটোসিস্ট। কি বলবো? নেমাটোসিস্ট। আচ্ছা, এখন এই নেমাটোসিস্টের মধ্যে কি কি রয়েছে এটা খেয়াল করো। নেমাটোসিস্টের মধ্যে কি কি রয়েছে? হ্যাঁ, এই ক্যাপসুলটার মধ্যে রয়েছে যে অংশটার মধ্যে একটা বিষাক্ত পদার্থ বা হিপনোটক্সিন
নাম হিপনোটক্সিন, এটা প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। এটা হচ্ছে একটা বিষ, এটা লিখে রাখি, এটা হচ্ছে একটা বিষ বা বিষাক্ত পদার্থ। হ্যাঁ, আচ্ছা বুঝলাম। তার উপরের দিকে একটা প্রশস্ত অংশ রয়েছে, একটা প্রশস্ত অংশ রয়েছে যার নাম বাট। তার নাম কি? বাট। বাটের গায়ে 3টি বড় বড় কাঁটা রয়েছে, বার্ব। এই যে বাট, তার গায়ে রয়েছে বার্ব, আরো 3 সারি ছোট কাঁটা রয়েছে, এদেরকে বলবো বারবিওল। কি বলবো আমরা? বারবিওল। আর বারবিওল থেকে আর আচ্ছা একটা লম্বা সূত্রক রয়েছে, একে আমরা নর্মালি কি বলবো? সূত্রক বলবো। তা দেখো আমরা এখন এই পর্যন্ত যা বলছি এগুলো নেমাটোসিস্টের গঠন বলছি। দেখো এই পাশে আমি যা লিখে রাখছি এগুলো হচ্ছে নেমাটোসিস্টের গঠন। এগুলো কার গঠন? নেমাটোসিস্টের গঠন। এই পাশের নেমাটোসিস্টের উপাদান, নেমাটোসিস্টের অংশ। হ্যাঁ, নেমাটোসিস্ট। তাহলে এই পাশে আমাদের যা লেখা হয়েছে এগুলো হচ্ছে নেমাটোসিস্ট। আমি যদি 1 নম্বরে বলি, আমি একটা বাটের কথা বললাম, একটা প্রশস্ত অংশ। এই যে প্রশস্ত অংশ নেমাটোসিস্টের যে উপরের দিকে, নেমাটোসিস্টের উপরের দিকে যে প্রশস্ত অংশটা রয়েছে, এই অংশটা একে বলবো আমরা বাট। তারপরে বাটের গায়ে 3টা বড় কাঁটা, একে আমরা বলবো বারবিউল। একে আমরা বলবো 3টা বড় কাঁটা, এদেরকে বলবো আমরা বার্ব। 3 সারি ছোট কাঁটা, এদেরকে আমরা বলবো বারবিউল। একটা লম্বা সূত্রক রয়েছে, এই হচ্ছে লম্বা সূত্রক। তারপরে আমরা বলবো যে এর ভিতরে অভ্যন্তরে একটা হিপনোটক্সিন বিষ রয়েছে, এই হিপনোটক্সিন বিষ। আর এটা কি দিয়ে তৈরি? প্রোটিন ও ফেনলে তৈরি। তা 4টা নাম তোমরা খেয়াল করো, একটা বাট, একটা বার্ব, 3টি ভার্ব, 3 সারি বারবিউল, একটা সূত্রক, তারপর হচ্ছে হিপনোটক্সিন বিষ। এই যে কথাগুলো বললাম এই সব কটাই হচ্ছে নেমাটোসিস্টের গঠন। হ্যাঁ, আর এই নেমাটোসিস্টটা কার ভিতর আছে? নিডোসাইটের ভিতর। তাহলে এই পাশে যা আছে সব হচ্ছে নেমাটোসিস্ট। ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা স্যার, এখানে আমরা যদি বলি যে নর্মালি প্রথমে একটা কোষের যা যা থাকে, নিডোসাইট যেহেতু একটা কোষ, ভালো করে খেয়াল করো, নিডোসাইট যেহেতু একটা কোষ, তো একটা কোষে যা যা থাকে সবই, আচ্ছা ভিডিও কি চলতেছে ঠিক মতো? আচ্ছা চলতেছে। তাহলে দেখো একটা কোষে যা যা থাকে সবই এখানে থাকবে, তাই না? তো নর্মালি যেহেতু নিডোসাইট একটা কোষ, আমি আবার একটু বলি তোমাদেরকে, যেহেতু নিডোসাইট একটা কোষ, তাহলে একটা কোষে যা যা থাকবে সবই এখানে থাকার কথা, তাই না? হ্যাঁ তাই আছে, মোটামুটি সবই আছে। একটা আবরণ আছে, এই যে, তবে আবরণটা এখানে দ্বিস্তরীয় আবরণ। আবরণটা কয়স্তরী? দ্বিস্তরী একটা আবরণ আছে। তার মধ্যে একটা কোষে যেমন সাইটোপ্লাজম থাকে, এর মধ্যে কি আছে? সাইটোপ্লাজম আছে। একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসটা আছে। এখন অতিরিক্ত কি আছে খেয়াল করো, অতিরিক্ত কি আছে? অতিরিক্ত হচ্ছে আমার একটা পেঁচানো সূত্রক আছে, এই যে অতিরিক্তগুলো আমি মার্ক করে দিচ্ছি। একটা পেঁচানো সূত্রক রয়েছে, কতগুলো পেশিতন্তু রয়েছে, আর ভিতরে একটা ক্যাপসুলের মতো একটা অংশ নেমাটোসিস্ট রয়েছে। ঠিক আছে? আর কি রয়েছে? আরো জিনিস আছে, আরো 2টা জিনিস রয়ে গেছে। এক হচ্ছে খেয়াল করো, এক হচ্ছে এই যে দেখো আমি এটা এখানে লিখে দিচ্ছি, এই যে এইখানে যে একটা কাটা রয়েছে স্যার, এটার তো নাম বললেন না। এটার নাম হচ্ছে নিডোসিল। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিডোসিল। এটার কাহিনীটা আমরা বলবো, এটা সংবেদনশীল অংশ। নিডোসিল এটা হচ্ছে সংবেদনশীল অংশ। এটা কি? এটা হচ্ছে সংবেদনশীল অংশ। একটু পরে আসতেছি। হ্যাঁ, সংবেদনশীল একটা নিডোসিল রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা এক্সট্রা পাইলাম, নিডোসিল রয়েছে। ঠিক আছে? আচ্ছা আমরা এটাকে কি করব? মার্ক করে দিই। এটাও একটা এক্সট্রা বিষয়। আরেকটা জিনিস রয়েছে, বলছিলাম না যে এখানে একটা ঢাকনা আছে। এই যে দেখো এখানে একটা কি রয়েছে? ঢাকনা রয়েছে। ওই ঢাকনাটার নাম হচ্ছে অপারকুলাম। এই যে ঢাকনাটার নাম কি? অপারকুলাম। অপারকুলাম একটা ঢাকনা রয়েছে। অপারকুলাম, এই অপারকুলাম একটা ঢাকনা রয়েছে। এটা হচ্ছে সংবেদনশীল অংশ। এটা হচ্ছে সংবেদনশীল অংশ। আর এটার নাম, এটা হচ্ছে কি? ঢাকনা। এটা হচ্ছে একটা ঢাকনা। এই যে ঢাকনাটা, এই যে এটা ঢাকনা। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস। এখন আমি পুরো জিনিসটা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তারপর তোমাদের আরো জিনিসটা সহজ হবে। এই নিডোসিলের কাজটা কি একটু পরে আমি বলবো, সংবেদনশীল অংশ এটার কাজ কি একটু পরে বলবো। আপাতত তোমরা অংশটা একটু মাথায় সেট করো। এই পর্যন্ত তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা তুমি জাস্ট একটু, আমি যতটুকু করছি তোমরা একটু করে ইমাজিন করো। আমি পুরো জিনিসটা আমি আবার তোমাদেরকে আমি আবারও জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। মানে পুরো জিনিসটা আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তাহলে তোমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখো, রেডি, খেয়াল করো, আমি আবার আলোচনা করতেছি সংক্ষিপ্ত আকারে। দেখো
প্রথম কি আমরা কি পড়তেছি, নিডোসাইট পড়তেছি, তাই তো? নিডোসাইট একটা সাইট, সাইট মানে কোষ। সাইট কথাটার বাংলা অর্থ কি? সাইট মানে হচ্ছে কোষ, সাইট মানে কোষ। আর আমরা বলি না সাইটোলজি মানে কোষবিদ্যা। তা দেখো নিডোসাইট একটা কোষ, তাহলে একটা কোষ যেহেতু, তাহলে একটা কোষের কি কি থাকে এগুলো তো তার থাকবে অবশ্যই। একটা কোষের উপাদান না থাকলে তাকে কোষ বলা যাবে না। যেমন ভাইরাসকে আমরা কোষ বলতে পারি না, কিন্তু ব্যাকটেরিয়াকে আমরা একটা কোষ বলতে পারি। যাই হোক, এই যে নিডোসাইট একটা কোষ, তাহলে তার কি আছে? অবশ্যই তার একটা আবরণ আছে। এই যে আবরণ, এই যে একটা দ্বিস্তরী আবরণ। ভালো করে বুঝো, এখন আমার এই দিকে ফোকাস করে খেয়াল করো, আমি শুরু থেকে শেষ করে দিচ্ছি। দেখো নিডোসাইট এটা একটা কোষ, তাই না? কোষ, তাহলে কোষ যেহেতু তার তিনটা জিনিস মূলত থাকবেই। এই যে দেখো একটা আবরণ আছে, এই যে, তবে এদের আবরণটা দুইটা স্তরে রয়েছে, এই একটা স্তর, এই একটা স্তর, দ্বিস্তরী একটা আবরণ রয়েছে। আমি এই পাশ দিয়েও দেখাইছি, এই যে একটা আবরণ, এই একটা আবরণ, দ্বিস্তরী একটা আবরণ রয়েছে, ঠিক আছে? এই দ্বিস্তরী আবরণের মাঝখানে কি থাকবে? সাইটোপ্লাজম রয়েছে। একটা কোষের যা থাকে এই সাইটোপ্লাজম রয়েছে, যে সাইটোপ্লাজম, এই যে ভিতরে সাইটোপ্লাজম রয়েছে, ক্লিয়ার? তারপরে রয়েছে একটা নিউক্লিয়াস থাকবে, এবং কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। তাহলে দেখো আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা জিনিস নিডোসাইটের মধ্যে রয়েছে। ওকে, আচ্ছা স্যার আপনি বললাম, তাহলে একটা কোষে নিডোসাইট যেহেতু একটা কোষ, তাহলে একটা কোষে যা যা থাকার মোটামুটি এই জায়গায় আছে। এইগুলো ছাড়া এক্সট্রা কি রয়েছে? এক্সট্রা, এইগুলো ছাড়া এক্সট্রা হচ্ছে এখানে কতগুলো পেশিতন্তু রয়েছে। সাইটোপ্লাজমে কি রয়েছে? কতগুলো পেশিতন্তু রয়েছে। তা আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে এক্সট্রা। এই যেগুলো কিছু পেশিতন্তু রয়েছে। তারপরে হচ্ছে মানে দেখো নরমালি খেয়াল করো, আমরা কিন্তু নিডোসাইডের গঠন পড়তেছি, নিডোসাইডের গঠন। নিডোসাইডের মধ্যে নরমালি আমার যেহেতু এটা একটা কোষ, তার মধ্যে একটা দুইটা দ্বিস্তরী আবরণ রয়েছে, মাঝখানে সাইটোপ্লাজম রয়েছে এবং কি নিউক্লিয়াস রয়েছে। এইগুলো ছাড়া কি রয়েছে? এগুলো তো একটা কোষে থাকেই, এটা একটা বিশেষ কোষ। এছাড়া কি কি রয়েছে? কতগুলো পেশিতন্তু রয়েছে, এই যে পেশিতন্তু রয়েছে এক্সট্রা। একটা লম্বা প্যাঁচানো সূত্রক রয়েছে, এই যে প্যাঁচানো সূত্রক রয়েছে। একটা সংবেদনশীল অংশ রয়েছে, একটা সংবেদনশীল অংশ রয়েছে এক্সট্রা। একটা ঢাকনা রয়েছে, এই যে এগুলা কিন্তু নিডোসাইডের অংশ, একটা ঢাকনা রয়েছে। এগুলো সব তাহলে আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো একটা নর্মালি থাকে, একটা কোষে থাকে। এক্সট্রা হিসেবে রয়েছে পেশিসূত্র, পেশিতন্তু, তারপর হচ্ছে পেশিসূত্রক, সংবেদনশীল অংশ, তারপর একটা ঢাকনা অপারকুলাম, আর ভিতরে একটা ক্যাপসুল রয়েছে। ক্যাপসুল, এই ক্যাপসুলটাকে আমরা বলবো, পুরাটাকেই আমরা বলবো নেমাটোসিস্ট, এটাও এক্সট্রা। তাহলে আমরা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো একটা ক্যাপসুল, এটাকে বলবো আমরা একটা ক্যাপসুলের মতো একটা অংশ, ক্যাপসুলের মতো একটা অংশ। তো দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত গেলাম। নর্মালি এই তিনটা জিনিস থাকে, আবরণ থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। এগুলো তো মুখস্থ কিছু না, তোমরা জানবো। আবরণ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে নর্মালি থাকে। এগুলো ছাড়া কি কি থাকে? পেশিতন্তু, পেশিসূত্রক, সংবেদনশীল অংশ, অপারকুলাম নামক ঢাকনা, আর ভিতরে যে ক্যাপসুল এই হচ্ছে নেমাটোসিস্ট। এইগুলো হচ্ছে সবাই নিডোসাইডের অংশ। নিডোসাইডের মধ্যে কি কি থাকে আমি আবারও বলছি, জেনারেলি তিনটা জিনিস থাকে। তারপরে পেশিতন্তু থাকবে, পেশিসূত্রক থাকবে, নিডোসিল নামক সংবেদনশীল অংশ থাকবে, অপারকুলাম নামক ঢাকনা থাকবে। তারপর কি থাকবে? অপারকুলাম নামক ঢাকনা থাকবে, আর ভিতরে একটা ক্যাপসুলের মতো অংশ থাকবে যার নাম নেমাটোসিস্ট। ক্লিয়ার? এখন এই নেমাটোসিস্টটা একটু বিস্তারিত আমরা জানতে চাচ্ছি। নেমাটোসিস্টের মধ্যে কি রয়েছে? নেমাটোসিস্টের উপরের দিকে একটা প্রশস্ত অংশ, এখন আমি নেমাটোসিস্টের গঠনগুলো এদিকে লিখে রাখছি। নেমাটোসিস্টের যে প্রশস্ত অংশ যেটা, এটাকে বলি আমরা বাট, তার আগে তিনটা বড় কাটা যার নাম বার্ব, তারপর তিন সারি ছোট কাটা নাম বারভিউল, এবং একটা লম্বা সূত্রক, এটাকে সূত্রকই বলি নর্মালি। তারপরে রয়েছে, আর ভিতরে রয়েছে, এই যে নেমাটোসিস্টের ভিতরে রয়েছে একটা হিপনোটক্সিন বিষ। ক্যাপসুলটার ভিতরে রয়েছে একটা হিপনোটক্সিন বিষ, যেটা প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। ঠিক আছে, জাস্ট আমরা এই যে নিডোসাইডের, তাহলে আমি এই জিনিসটা বলতে যাচ্ছি, এতটুকু অংশ হচ্ছে নেমাটোসিস্ট, পুরাটা হচ্ছে নিডোসাইড। তো দেখো নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইডের অংশ, কিন্তু নিডোসাইড নেমাটোসিস্টের অংশ না। তো দেখো আমি কি বলতেছিলাম, অনেকগুলা অংশের মধ্যে, নিডোসাইডের অনেকগুলা অংশের মধ্যে নেমাটোসিস্ট একটা অংশ। তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা আমাকে একটু জানাও। আজানটা শেষ হোক, তারপর আমি ক্লাসটা শেষ করছি।
হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। ওকে, এদিকে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমি যদি এখানে বলি আচ্ছা, খেয়াল করো এখানে ওই যে প্যাঁচানো সূত্রকটার আরেকটা নাম আছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে এই প্যাঁচানো সূত্রটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে লেসো। হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক আছে। এটা লেসো হচ্ছে একটা প্যাঁচানো সূত্রক। এই প্যাঁচানো সূত্রটার একটা নাম আছে, এটার নাম কি? লেসো। লেসো মানেই হচ্ছে প্যাঁচানো সূত্রক, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমাদের এই পর্যন্ত জিনিসটা ক্লিয়ার। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে যদি বলি যে একটা সিলিয়া পড়ো নাই তোমরা? সিলিয়া, ফ্লাজেলা, সিলিয়া এরকম পড়ো নাই? অনেক সময় আমরা পড়ছি না যে প্লাজেলা, সিলিয়া এগুলো রয়েছে, প্লাজেলা বা সিলিয়া। এই যে দেখো, এই যে অপারকুলামটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত সিলিয়া। আচ্ছা দেখো, আমি তোমাকে বলি, তোমাদেরকে পড়াইছিলাম যে প্লাজেলা যুক্ত কোষ, সিলিয়া যুক্ত কোষ, প্লাজেলা যুক্ত কোষ, সিলিয়া যুক্ত কোষ। হ্যাঁ, এগুলো হচ্ছে প্লাজেলা এবং সিলিয়া হচ্ছে এটা পরিবর্তিত, মানে একটা বর্ধিত অংশ। প্লাজেলা বা সিলিয়া কি একটা বর্ধিত অংশ। প্লাজেলাটাকে এক বচনে বলা হয় প্লাজেলাম, সিলিয়াকে এক বচনে বলা হয় সিলিয়াম। প্লাজেলাকে এক বচনে ফ্লাজেলাম বলা হয়, সিলিয়াকে এক বচনে বলা হয় সিলিয়াম। আর ফ্লাজেলা এবং সিলিয়া দুইটাই হচ্ছে বর্ধিত এক ধরনের অংশ। তা দেখো এখানে যে অপারকুলাম যে ঢাকনাটা বলা হচ্ছে, এই যে অপারকুলাম ঢাকনাটা, এই যে ঢাকনাটা, এটাকে বলা হয় রূপান্তরিত সিলিয়াম। এটা একটা এমসিকিউর জন্য জেনে রাখবা। এটা হচ্ছে এক ধরনের, একটা সিলিয়ামটা রূপান্তরিত হয় ঢাকনাতে রূপান্তরিত হয়, একটা সিলিয়াম ঢাকনাতে রূপান্তরিত হয়েছে। তা আমরা বলবো যে অপারকুলাম নামক যে ঢাকনাটা, এটাকে বলা হচ্ছে রূপান্তরিত সিলিয়াম। সিলিয়াম মানে সিলিয়া, হ্যাঁ, এক বচনে সিলিয়াম আর কি, রূপান্তরিত সিলিয়াম। রূপান্তরিত সিলিয়াম, এটা এমসিকিউর জন্য জেনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি যখন বর্ণনাগুলো এখন আশা করি তোমরা পারবা। এক নম্বরে আমি যদি বলি, এক নম্বরে তুমি কি বলবা? আবরণীয় কথা বলবা। তোমাদের বইয়ে যেভাবে আছে আমি একটু সেভাবেই বলতেছি যে আবরণীর কথাটা বলবা। এই আবরণীর কথাটা বলবা যে এখানে একটা দ্বিস্তরীয় আবরণ রয়েছে, ওই দুই স্তরের আবরণের মাঝে একটা দ্বিস্তরীয় আবরণের মাঝে সাইটোপ্লাজম রয়েছে এবং নিউক্লিয়াস রয়েছে। এই তিনটা জিনিস একটা পয়েন্টে তোমাদের বইয়ে আলোচনা করছে, তোমরা ওইভাবে চাইলে বইটা অনুসরণ করে আলোচনাটা করতে পারবা। আমি আবারও বলছি, এদের একটা দ্বিস্তরীয় আবরণ রয়েছে, এই যে দ্বিস্তরীয় আবরণ রয়েছে, দ্বিস্তরীয় আবরণের মাঝে সাইটোপ্লাজম রয়েছে এবং একটা নিউক্লিয়াস রয়েছে। এই যে কথাগুলা, এই তিনটা কথা এই একটা পয়েন্টে আলোচনা করা হয়েছে, মানে আবরণীর মধ্যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস রয়েছে। তাহলে দেখা এখানে আবরণীর পয়েন্টের মধ্যে আবরণীর কথা বলা হয়েছে, সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে, নিউক্লিয়াসের কথা বলা হয়েছে। এই তিনটে পয়েন্ট একসাথে তোমরা বলে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বরে তুমি যখন 2 নম্বর পয়েন্টে যাবা তখন তুমি সিরিয়াল ব্রেক করতে পারো। আমার সুবিধার্থে আমি এভাবে বলছি, তোমরা এভাবে সহজে মনে রাখতে পারবা। পেশিতন্তুর কথা বলবা। কি বলবা? এখানে কি রয়েছে? পেশিতন্তু রয়েছে। কি রয়েছে? কিছু পেশিতন্তু রয়েছে। এটা কিভাবে বলবা? যে নেমাটোসিস্টের প্রাচীর থেকে। তো এটাকে যদি আমরা নেমাটোসিস্ট ধরি, এখানে দুইটা আবরণ না, এই একটা বাইরের দিকে একটা আবরণ, ভিতরের দিকে আবরণ। ভিতরের আবরণটাকে আবার নেমাটোসিস্টের প্রাচীর বলতে পারি। দেখো নিডোসাইটের দুইটা স্তর, তো এই বাইরে একটা স্তর, ভিতরে একটা স্তর। এই ভিতরের স্তরটা দেখো নেমাটোসাইট, নিডোসাইটের দুইটা স্তর, বাইরে একটা স্তর, ভিতরের স্তর। এই ভিতরের স্তরটাকে আমরা আবার কি বলতে পারি? ভিতরের স্তরটাকে বলতে পারি নেমাটোসিস্টের প্রাচীর বলতে পারি। এটা যেরকম নিডোসাইটের যেমন একটা স্তর, ঠিক কিভাবে আমরা বলতে পারি? হ্যাঁ, নেমাটোসিস্টের একটা প্রাচীর। তো তোমরা এইভাবে বলবা যে নেমাটোসিস্টের প্রাচীর থেকে কতগুলো পেশিতন্তু বের হয়। কোত্থেকে? নেমাটোসিস্টের প্রাচীর থেকে। নেমাটোসিস্টের প্রাচীর থেকে কতগুলা, হ্যাঁ, মানে ভিতরের স্তরটা মানে হচ্ছে নেমাটোসিস্টের প্রাচীর। তো নেমাটোসিস্টের প্রাচীর থেকে কি বের হয়? পেশিতন্তু বের হয়। এটা আমরা 2 নম্বরে বললাম। তো এটা আমি 2 নম্বর পয়েন্টে বললাম। হ্যাঁ, এই তিনটাই হচ্ছে 1 নম্বর পয়েন্টে বলবা। আবরণীর কথার সাথে এইগুলো কথাগুলো বলবা, পেশিতন্তুর কথা বলবা। তারপরে বলবা যে সাইটোপ্লাজমে একটি লম্বা পেঁচানো সূত্রক রয়েছে যার নাম লেসো। সাইটোপ্লাজমের মধ্যে একটা লম্বা পেঁচানো সূত্রক রয়েছে যার নাম লেসো। তুমি তারপর লেসোর কথাটা বলবা। সাইটোপ্লাজমে একটা পেঁচানো সূত্রক রয়েছে, এর নাম লেসো। এর নাম কি? লেসো। তারপর বলবা
যে নিডোসাইটে একটি সংবেদনশীল অংশ রয়েছে। নিডোসাইটে এই যে দেখো, এটা তো পুরাটাই নিডোসাইট, আমরা নিডোসাইট পড়তেছি। নিডোসাইটের একটা সংবেদনশীল অংশ রয়েছে যার নাম নিডোসিল। একটি সংবেদনশীল অংশ রয়েছে যার নাম নিডোসিল। দেখো আমি এই বর্ণনাগুলো কিন্তু অলরেডি মুখে মুখে বেশ কয়েকবার বলে ফেলছি। এখন আমি যদি আবার লিখতে যাই, এখনো বলতেছি, কিন্তু আমি যদি লিখতে যাই আরো সময় যাবে। জাস্ট আমার কথাটা অনুসরণ করে করে তোমরা নোটটা করবা। এখানে বলবো, প্রথমে কি বলবো, আবরণী। এখানে দ্বিস্তরীয় একটা আবরণ রয়েছে, তার মাঝে সাইটোপ্লাজম রয়েছে এবং নিউক্লিয়াস রয়েছে। তো আমার 1 নম্বর পয়েন্ট শেষ। তাহলে আবরণী পয়েন্ট দিয়ে 3টা কথা বলে ফেলবা। তারপর তুমি বলবা 2 নম্বর, পেশিতন্তু রয়েছে। এই যে এটা যদি নেমাটোসিস্ট হয়, নেমাটোসিস্টের প্রাচীর থেকে পেশিতন্তু বের হয়, এটা বলবা। তারপর বলবা সাইটোপ্লাজমের একটা লম্বা সূত্রক রয়েছে, এইটার নাম হচ্ছে লেসো। একটা লম্বা পেঁচানো সূত্রক রয়েছে, এর নাম লেসো। তারপর আমরা যদি বলি, এই যে পুরানি এই জিনিসটা খেয়াল করো, এই যে নিডোসাইটের এক পাশে একটি সংবেদনশীল অংশ রয়েছে। তোমরা যেটা বর্ণনা করবে এটা আমি ব্র্যাকেটে লিখে দিছি। একটা সংবেদনশীল অংশ রয়েছে যার নাম নিডোসিল। একটা পেঁচানো সূত্রক রয়েছে যার নাম লেসো। একটা সংবেদনশীল অংশ রয়েছে যার নাম নিডোসিল। ঠিক আছে, তারপরে খেয়াল করো, তারা সাইটোপ্লাজমের তারপরে দেখো, এই যে দেখো নেমাটোসিস্টটা প্রবিষ্ট থাকা অবস্থায়, নেমাটোসিস্টের যে সুতাটা, এই যে সূত্রকটা, নেমাটোসিস্টের সূত্রকটা, এই যে লাল কালি, নেমাটোসিস্টের সূত্রকটা ভিতরে ঢুকানো থাকা অবস্থায়, প্রবিষ্ট থাকা অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে যার নাম অপারকুলাম। যার নাম কি? অপারকুলাম। তাই আমি আবারও বলতেছি, নেমাটোসিস্টের সূত্রকটা, আমার কথাটা খেয়াল করে কি বলতেছি, এই যে নেমাটোসিস্টের সূত্রকটা ভিতরে ঢুকানো থাকা অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, ঢুকানো থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢাকা থাকে। এই যে সূত্রকটা ঢুকানো থাকা ঢাকনা দিয়ে ঢাকা থাকে যার নাম অপারকুলাম। তো তুমি এটা 5 নম্বর পয়েন্টে আলোচনা করবা। তারপর এখানে বলে দিবা, এই যে অপারকুলামটা হচ্ছে রূপান্তরিত সিলিয়াম। রূপান্তরিত কি? সিলিয়াম। এটা তুমি বলবা। তারপর যদি আমরা চলে আসি, লাস্টে আলোচনা করবা 6 নম্বর, এই যে নেমাটোসিস্ট। এই 6 নম্বর পয়েন্টের মধ্যে এই কথাগুলো বলবা। 6 নম্বর পয়েন্টের মধ্যে লাস্ট বলবা নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টে তুমি এই কথাগুলো বলবা। এই যে 6 নম্বর পয়েন্ট, এখানে তুমি কি বলবা? এখানে বলবা যে নেমাটোসিস্টের উপরের দিকে একটা প্রশস্ত অংশ রয়েছে। আমি এটা লিখে দিচ্ছি, এটা কি রয়েছে? প্রশস্ত অংশ রয়েছে, এর নাম বাট। প্রশস্ত অংশ রয়েছে, প্রশস্ত অংশ, এর নাম বাট। নেমাটোসিস্টের উপরের দিকে যে প্রশস্ত অংশ, এর নাম কি বলবো? বাট বলবা। ঠিক আছে, তো বাটের গায়ে 3টি বড় বড় কাঁটা রয়েছে। বাটের গায়ে 3টি কি? বড় বড় কাঁটা রয়েছে, বড় বড় কাঁটা 3টি। এটাও আমি লিখে দিচ্ছি, 3টা বড় বড় কাঁটা রয়েছে। আমি যদি বলি 3টা বড় কাঁটা রয়েছে, এটা হচ্ছে বড় কাঁটা। বড় কাঁটা রয়েছে, এইগুলোর নাম হচ্ছে বার্ব। তারপরে 3 সারি ছোট কাঁটা রয়েছে, 3 সারি ছোট কাঁটা রয়েছে, এদের নাম বারবিউল। তারপর কি বলবা? একটা সূত্রক, একটা লম্বা সূত্রক রয়েছে, এই যে সূত্রক। ঠিক আছে, তারপর কি বলবা? এই যে নেমাটোসিস্টের অভ্যন্তরে একটা হিপনোটক্সিন নামক একটা বিষাক্ত পদার্থ রয়েছে যার নাম হিপনোটক্সিন। একটা বিষাক্ত পদার্থ রয়েছে যার নাম হিপনোটক্সিন। এটা প্রোটিন এবং ফেনলে গঠিত। এই আমার 6 নম্বর পয়েন্টের মধ্যেই সবকটা জিনিস আলোচনা করবা। ঠিক আছে, তো তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি কিনা আমাকে একটু করে জানাবা। আচ্ছা, আমি তোমাদের এই প্রত্যেকটা জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু করে তাড়াতাড়ি করে জানাও। 5 নম্বরটা কি ছিল? ওই যে অপারকুলাম ছিল। প্রত্যেকটা জিনিস লেখা আছে এখানে, তুমি তোমার মতো করে জিনিসগুলো আলোচনা করে দিবা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা জিনিস বলি। তোমরা অনেক সময় যে জিজ্ঞেস করা হয় নেমাটোসিস্ট কি, নেমাটোসিস্টের সংজ্ঞা আসে। তো নেমাটোসিস্টের সংজ্ঞাটা আমি তোমাদেরকে একটু করে বলি, তারপর আরেকটা অল্প একটু জিনিস বুঝিয়ে আমি এটা শেষ করে দিব। নেমাটোসিস্টের সংজ্ঞা, এই 6 নম্বর পয়েন্ট। যখন তুমি 6 নম্বর পয়েন্টে যাবা, নেমাটোসিস্ট কি বা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে, তো এই 6 নম্বর পয়েন্টে নেমাটোসিস্ট কি সেটা অনেক সময় তোমাদের সংজ্ঞাতে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আমি ওই যে নেমাটোসিস্টটা কি একটু সংজ্ঞাটা বলে দিই। নেমাটোসিস্টের মধ্যে এই জিনিসগুলো আছে, এটা তো পারবাই। নেমাটোসিস্টের মধ্যে কি কি আছে সব পারবা, যে সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। দেখো, সংজ্ঞাটা এইভাবে বলা যেতে পারে যে নিডোসাইটের অভ্যন্তরে, নিডোসাইটের অভ্যন্তরে, খেয়াল করো সংজ্ঞাটা এখানে আমি যা পড়াইছি তা দিয়ে বলতে পারবা। এটা কি একটা নিডোসাইট না? এই যে নিডোসাইটের ভিতরে নেমাটোসিস্ট থাকে, এটা পুরাটা হচ্ছে নিডোসাইট, তার অভ্যন্তরে নেমাটোসিস্ট, তাই না? তা আমরা এইভাবে বলতে পারি যে নিডোসাইটের অভ্যন্তরে কাইটিনের মতো পদার্থের আবরণে আবৃত। এটা এই যে আবরণটা এটা কিন্তু কাইটিন নির্মিত। কাইটিনের মতো পদার্থের আবরণে আবৃত।
কাইটিনের মতো, কাইটিনের নেই, এই জিনিসটা কাইটিন পদার্থ দিয়ে তৈরি, অনেকটা কাইটিন, মানে তোমরা অনেক সময় পড়ো নাই ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি, তো এটা অনেকটা কাইটিনের নেই পদার্থ দিয়ে তৈরি একটা আবরণ। এই যে আবরণটা এটা কাইটিনের মতোই একটা পদার্থ, হ্যাঁ, কাইটিনের মতো পদার্থ নির্মিত একটা আবরণ। এই যে এই আবরণটার নাম কি? এই আবরণটা হচ্ছে কাইটিন, ভিতরের আবরণটা আর কি, কাইটিনের মতো পদার্থে নির্মিত। তা কাইটিনের মতো পদার্থে নির্মিত একটা আবরণ, এই আবরণটা কি দিয়ে? কাইটিনের মতো একটা পদার্থ দিয়ে তৈরি। তা দেখো আমি যদি আবারও বলি যে নিডোসাইটের অভ্যন্তরে, এটা পুরাটা নিডোসাইট, তার অভ্যন্তরে, নিডোসাইটের অভ্যন্তরে কাইটিনের মতো পদার্থে নির্মিত একটা আবরণে আবৃত এবং একটা লম্বা সূত্রকযুক্ত যে ক্যাপসুলটা রয়েছে, ওই ক্যাপসুলটাই হচ্ছে নেমাটোসিস্ট। সংজ্ঞাটা আমার সাথে মুখে মুখে বলতে শেখা হয়ে যাবে। আমি আবারও বলি, নিডোসাইটের অভ্যন্তরে, এই যে পুরাটা যদি নিডোসাইট হয়, নিডোসাইটের অভ্যন্তরে, প্রথম কথা কি বলবা? নেমাটোসিস্ট মানেই কি? নিডোসাইটের অভ্যন্তরে কাইটিনের মতো পদার্থে নির্মিত একটা আবরণে আবৃত, কাইটিনের মতো পদার্থে নির্মিত একটা আবরণে আবৃত এবং একটা লম্বা সূত্রযুক্ত যে ক্যাপসুলটা রয়েছে সেটাই নেমাটোসিস্ট। তো সংজ্ঞাটা কি? নেমাটোসিস্ট কি সংজ্ঞাটা কি বলবো আমরা বলবো নিডোসাইটের অভ্যন্তরে, আমি লিখে দিচ্ছি, আর নিডোসাইটের অভ্যন্তরে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের বোঝানো হয়েছে। দেখো এই যে নিডোসাইটের অভ্যন্তরে আবরণটার নাম কি? কাইটিনের মতো পদার্থে নির্মিত আবরণে আবৃত। কাইটিনের মতো পদার্থ, কাইটিন একটা পদার্থ, একটা কার্বোহাইড্রেটের জাতীয় পদার্থ বলা যেতে পারে, রূপান্তরিত কার্বোহাইড্রেট। তো কাইটিনের মতো পদার্থে তোমরা যখন কোষ ও রসায়ন চ্যাপ্টারটা যখন পড়বা বুটানিতে, তখন জানতে পারবা কাইটিন কি বিস্তারিত। আপাতত এই জিনিসটা খেয়াল করো, অথবা তোমরা আমার ইউটিউবের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, কোষ রসায়নের চ্যাপ্টারটার মধ্যে আলোচনা করা, সবার জন্য উন্মুক্ত করা। নিডোসাইটের অভ্যন্তরে কাইটিনের মতো পদার্থে, আপাতত মাথায় রাখো কাইটিন হচ্ছে একটা পদার্থ, কাইটিনের মতো পদার্থে নির্মিত একটি আবরণে আবৃত সূত্রকযুক্ত, লম্বা সূত্রকযুক্ত, হ্যাঁ, সূত্রকযুক্ত ক্যাপসুলের নাম নিচে দেখা যাচ্ছে তোমাদের, সূত্রকযুক্ত ক্যাপসুলের নাম নেমাটোসিস্ট। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই যে নেমাটোসিস্টের সংজ্ঞাটা আমরা বললাম, তিনটা অংশে আমি বলছি। একটা হচ্ছে যে নিডোসাইটের অভ্যন্তরে, 2 নম্বর হচ্ছে কাইটিনের মতো পদার্থে নির্মিত একটা আবরণটা কি? কাইটিন আবরণ 2বার বলছি মনে হয় না? হ্যাঁ, তা কাইটিনের মতো পদার্থে নির্মিত এই যে আবরণটা কাইটিনের মতো পদার্থ দিয়ে নির্মিত একটা আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত, এবং লিখবা আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত যে ক্যাপসুলটার নাম সেটাই হচ্ছে নেমাটোসিস্ট। এই যে ভিতরে যে ক্যাপসুলটা রয়েছে সেটাই নেমাটোসিস্ট। বুঝছো কিনা বলো আমাকে? সবাই এতটুকু ক্লিয়ার? এই যে সূত্রকটা এখান থেকে এই ভিতর পর্যন্ত পুরোটাই হচ্ছে নেমাটোসিস্ট। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা আমাকে তাড়াতাড়ি জানাও। এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। এই পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এখন আমি অল্প একটু জিনিস বুঝিয়ে দিয়ে আমি শেষ করে দিচ্ছি, কারণ এই জিনিসটা আবার না হয় চিত্রটা আবার আরেকটা ক্লাসে আমাদেরকে বলতে হবে। আমি শেষ করে দিচ্ছি অল্প একটু বলে, যে একটু খেয়াল করো,
যে নিডোসাইট বা এই যে ভিতরে যে নেমাটোসিস্টটা, এটা তো এখানে নেমাটোসিস্টটা ভিতরে ঢুকানো আছে না, এখন এটা নিক্ষিপ্ত হওয়ার কৌশলটা কি? তাহলে এরকম একটা প্রশ্ন আসবে, নেমাটোসিস্ট নিক্ষিপ্তের কৌশল। নেমাটোসিস্ট এরকম একটা প্রশ্ন আসে, নেমাটোসিস্ট তোমরা 1 2 3 4 পয়েন্ট করে এগুলো কিন্তু বর্ণনা করবা কিন্তু, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল, এই যে এটা ভিতরে ঢোকানো আছে না, এটা কিভাবে নিক্ষিপ্ত হয় সেটা আমরা দেখব। নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল একটু খেয়াল করো, দেখো বলতেছি স্যার এটা কিভাবে নিক্ষিপ্ত হয়। নর্মালি আমি একবারে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা প্রাণী, হ্যাঁ, কোনো একটা প্রাণী এখানে আসলো, মানে হাইড্রাও তো একটা প্রাণী, ওই হাইড্রাটা আর একটা অন্য কোনো ছোটো ছোটো প্রাণীকে, ছোটো ছোটো কৃমি, মাছের ডিম, হ্যাঁ, ক্রাস্টাসিয়া জাতীয় যে বিভিন্ন প্রাণী, ওদেরকে সে খেয়ে থাকে। যেহেতু এরা কি মাংসাশী না, হাইড্রা তো একটা প্রাণী, তো যাই হোক হাইড্রার কাছে যখন অন্য একটা প্রাণী তার কাছাকাছি যখন আসবে, ওই প্রাণীটা ছোট প্রাণী, ছোট ছোট পিঁপড়া হতে পারে, মাছের ডিম হতে পারে, এরকম। তো এই যে যখন একটা প্রাণী তার কাছে আসবে, ওই প্রাণীটার কি থাকবে, ওই প্রাণীটার কিছু রাসায়নিক পদার্থ থাকবে না, ওই প্রাণীটার রাসায়নিক পদার্থগুলো ছড়ায়া যাবে, ওই প্রাণীটার রাসায়নিক পদার্থগুলো কি করবে, ছড়িয়ে যাবে, ওই রাসায়নিক পদার্থগুলো সে কি করবে, গ্রহণ করবে, ঠিক আছে, গ্রহণ করবে। এবং ওই রাসায়নিক পদার্থর উপস্থিতি সে টের পাবে। কে টের পাবে? এই যে কি টের পাবে, সরি এ টের পাবে না, চারদিকে রাসায়নিক পদার্থগুলো ছড়িয়ে যাবে। ওই রাসায়নিক পদার্থগুলো, হ্যাঁ, রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে ওই যে তার যে আবরণগুলো রয়েছে, এগুলো ব্যাদ্ধ হয়ে যায়। ওই আবরণগুলো কি হয়েছে, ব্যাদ্ধ হয়ে যায়, এবং চারপাশ থেকে ব্যাপন প্রক্রিয়ায় পানি ঢুকতে থাকে, ভিতরে পানি ঢুকতে থাকে, ব্যাপন প্রক্রিয়া চারপাশ থেকে ভিতরে পানি ঢুকতে থাকে। এবং পানি ঢুকে গেলে ভিতরে যখন বিপুল পরিমাণ পানি ঢুকবে, যখন পানি ঢুকবে, খেয়াল করো, পানি ঢুকবে কোথায় ঢুকবে, এই যে এই জায়গাতে সাইটোপ্লাজমে যখন পানি ঢুকবে, তখন একটা চাপ বেড়ে যাবে। ওই চাপটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক চাপ। তার চারপাশ থেকে একটা চাপ বেড়ে যাবে, যাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক চাপ। ওই হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে এটা মানে কি থাকবে, লুট হয়ে থাকবে। বন্দুকের গুলি যেমন লুট হয়ে থাকে, হ্যাঁ, লুট করে রাখি আমরা বন্দুকের ভিতর, এরকম পানি গিয়ে জিনিসটা পুরোপুরি লুডেড অবস্থায় থাকবে, একটা চাপ বাড়া অবস্থায় থাকবে। তাহলে কীভাবে কি হচ্ছে আমি আবারও বলি, একটা প্রাণী অন্য একটা প্রাণী, ছোট ক্ষুদ্র একটা প্রাণী তার কাছে আসলো, ওই প্রাণীর রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে সে এই রাসায়নিক পদার্থের উপস্থিতি টের পেয়ে ওই যে আবরণটা রয়েছে তার পানি ভেদ্যতা বেড়ে যায়, ওটার ভিতর দিয়ে পানি ঢুকে যায়, আর পানি ঢুকে গেলে ওইখানে একটা চাপ বেড়ে যায়, ওই চাপটাকে বলি আমরা হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে, ঠিক আছে। বন্দুক পুরা লোডেড অবস্থায় রয়েছে। এখন পর মুহূর্তে যখন এই প্রাণীটা তাইরে নাড়ি করে যদি এক পর্যায়ে যদি ওই যে নিডোসিলটা একটা সংবেদনশীল অংশ, যখন এই তাইরে নাড়ি করতে যখন আগে থেকে তো লুড হয়ে আছে, এখন যখনই এটাকে স্পর্শ করে ফেলবে, তখনই পুরা সূত্রকটা বাইরে নিক্ষেপ করে দিবে, একদম ফুস করে বেরিয়ে যাবে। যেমন আমরা বন্দুকের ট্রিগার টান দিলে গুলি বের হয় না, বন্দুকের ট্রিগার টান দিলে কি গুলি বের হয়, এখানে যখন নিডোসিলকে যখন টাচ করবে, যারা টাচমি তাই না, এই যে যখন টাচ করবে, তখন দেখবে যে স্পর্শ যখন করবে, স্পর্শ করা মাত্রই গুলি বের হয়ে যাবে, এবং বের হয়ে গিয়ে ধরো এই যে প্রাণীটা আছে, এই প্রাণীটার ভিতরে তার হিপনোটোক্সিন বিষটা ঢুকিয়ে দিবে। তার প্রাণীটার ভিতরে কি করবে, হিপনোটোক্সিন বিষটা ঢুকিয়ে দিয়ে প্রাণীটাকে অবশ করে ফেলবে, অবশ করে ফেলবে, মেরে ফেলবে। এই হচ্ছে, আমি ধরলাম এটা একটা প্রাণী, বা এটা আমরা প্রাণীটাকে এইভাবে আঁকতে পারি, ধরো এটা একটা ছোট একটা প্রাণী, হ্যাঁ, বুঝতে পেরেছো সিস্টেমটা? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, প্রথম আমি পুরো জিনিসটা আমি আবারও বলছি। ধরো একটা ছোট অন্য একটা প্রাণী, একটা ক্ষুদ্র প্রাণী তার কাছে আসলো, তার কাছাকাছি আসা মাত্রই ওই প্রাণীর রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে এই আবরণটার পানি ভেদ্যতা বেড়ে যায়, তখন চারপাশ থেকে পানি ঢুকে যাবে। কারণ হাইড্রা তো কি একটা জলজ প্রাণী না, জলে বাস করে। তো যাই হোক, এই যে দেখো তার ভিতর দিয়ে পানি ঢুকে যাবে। পানি ঢুকে গেলে দেখো যখন এর ভিতরে পানি ঢুকবে, তখন এটা কি হবে, যখন পানি ঢুকবে তখন তার ভিতরে একটা চাপ বেড়ে যাবে, চারপাশ থেকে একটা চাপ তৈরি হবে, পানি, হ্যাঁ, পানি হবে না। এই যে পানির চাপ বেড়ে গিয়ে
এই চাপটাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক চাপ। ওই হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে ওই নেমাটোসিস্টটাকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দিবে, এই যে সূত্রকটাকে বাইরে বের করে দিবে। তখন না, কিন্তু আগে কি হবে, যেটা জিনিসটা লোড হয়ে থাকবে। আমি আবারও বলছি, একটা প্রাণী তার কাছে আসলো, রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে, রাসায়নিক পদার্থের উপস্থিতির এখানে পানি বরাবর পানি ঢুকতে থাকবে, ঢুকতে থাকলে একটা চাপ বাড়বে, চাপ হয়ে থাকলো, চাপটা সৃষ্টি হয়ে থাকবে, মানে বন্দরটা মানে গুলিটা লোড হয়ে আসে। যখনই সে ট্রিগারটা চাপ দিবে, যখনই সে নিডোসাইডের এখানে আসবে, নিডোসাইডকে স্পর্শ করা মাত্র সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত করবে এবং একটা বিষ ঢুকিয়ে দিবে। ঠিক আছে, এটি হচ্ছে সূত্র নিক্ষেপের নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল, নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল, নিক্ষেপের কৌশল, নিক্ষেপের কৌশল। ঠিক আছে, বুঝতে পেরেছো কাহিনীটা? নিক্ষেপের কৌশল, এটা তোমরা ফ্লো চার্ট দিয়ে আঁকবা। এটা তোমরা কি করবা, এটা তোমরা ফ্লো চার্ট দিয়ে এঁকে রাখবা। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি। আচ্ছা, হ্যাঁ, তা দেখো একটু খেয়াল করো। আমি তাহলে এই যে আমি এটা ফ্লো চার্ট দিয়ে আমি এটা এঁকে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি এটা, তাহলে তোমাদের সুবিধা হবে। এক নম্বর কি হবে, সূত্রক নিক্ষেপের কৌশল, সূত্রক নিক্ষেপের কৌশল। তোমরা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও তো, সূত্রক নিক্ষেপের কৌশলটা কেমন হবে। এক নম্বরে দেখো, এক নম্বর হচ্ছে কি হবে, এই কি হবে রে, একটা প্রাণী যখন কাছাকাছি আসবে, প্রাণী বা শিকার, এটাকে আমরা শিকার বলতে পারি, প্রাণী বা শিকার, হ্যাঁ, প্রাণী, ক্ষুদ্র প্রাণী বা শিকার, খাদ্য যাই বলো না কেন, খাদ্যকণা যখন আসবে, খাদ্যকণা কাছাকাছি আসে, তারপর কাছাকাছি আসে, তখন শিকারের রাসায়নিক পদার্থের উপস্থিতিতে আবরণের ভেদ্যতা বেড়ে যায়। হ্যাঁ, উপস্থিতিতে আবরণের, হ্যাঁ, নিডোসাইটের আবরণের ভেদ্যতা বেড়ে যায়, বা নেমাটোসিস্টের প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে যায়, স্যার। তারপর কি হয়, হ্যাঁ, পানি ভেদ্যতা যখন বেড়ে যাবে তখন দ্রুত ভিতরে পানি প্রবেশ করে, হ্যাঁ, তখন পানি দ্রুত ভিতরে প্রবেশ করে, তারপরে কি হবে বলো তো? পানি যখন ভিতরে দ্রুত প্রবেশ করবে তখন কি হবে বলো? যখন দ্রুত প্রবেশ করবে এটা হাইড্রোস্ট্যাটিক চাপ বাড়বে না? তখন হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে, ভিতরে একটা চাপ বাড়বে, ভিতরে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়। লাস্ট কথাটা কি? তারপরে হচ্ছে তাহলে শিকার নিডোসিল স্পর্শ করা মাত্রই সূত্রকটি বাইরে নিক্ষিপ্ত হয়, শিকারে নিডোসিল স্পর্শ করা মাত্রই সূত্রকটি বাইরে নিক্ষিপ্ত হয় এবং হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে দেয়,
হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে দেয়, প্রবেশ করিয়ে অবশ করে ফেলে, অবশ করে ফেলে। ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদেরকে লাস্ট একটা এই জিনিসটা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, একটা সূত্রক যদি একবার বাইরে নিক্ষিপ্ত হয়ে যায়, ওই সূত্রকটা আর ভিতরে এসে ঢুকাইতে পারে না বা ঢোকায় না। এই সূত্রকটা হ্যাঁ হজম হয়ে যায় এবং এটা পরিপাক করিয়ে যায় কোনো এনজাইমের মাধ্যমে, জিনিসটা পুরাটা আবার কি করে ফেলে, ওই সূত্রকটা আবার পরিপাক হয়ে যায় এবং 48 ঘন্টার মধ্যে নতুন একটা কি তৈরি হবে, নতুন একটা নিউক্লিওসাইড তৈরি হবে। তাহলে দেখো তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে সূত্রক একবার বাইরে নিক্ষিপ্ত হলে সেটা আবার ভিতরে প্রবেশ করানো হয় না। এখানে এটা পরিপাক বা হজম হয়ে গিয়ে 48 ঘন্টার মধ্যে নতুন নিউক্লিওসাইড গঠিত হবে, এখানে রিপ্লেস হবে। কারণ ইন্টারস্টিশিয়াল কোষ থেকে নিউক্লিওসাইড তৈরি হতে পারবে। তোমাদেরকে পড়াইছি তো, ইন্টারস্টিশিয়াল কোষ এমন একটা কোষ অন্য যে কোনো ধরনের কোষে তৈরি হতে পারে। তো এটা যখন একবার বাইরে নিক্ষিপ্ত হয়ে যাবে তখন এটা পুরোপুরি কী হয়ে যাবে, মারা যাবে। এবং মারা যাবে না, এটা পরিপাক হয়ে যাবে এবং 48 ঘন্টার মধ্যে ওই জায়গাটাতে একটা নতুন নেমাটোসিস্ট তৈরি হবে, নিউক্লিওসাইড তৈরি হবে। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জানাও। হারিয়াপ হারিয়াপ, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ভালো করে দেখো। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা এই জিনিসটা কি পড়তেছি, আমরা মাত্র এটা পড়লাম যে নিক্ষেপের কৌশল, কিভাবে নিক্ষেপটা হয়। যখন নেমাটোসিস্টটা তার কাছে আসবে, প্রাণী বা শিকার বা খাদ্যকণা কাছাকাছি আসে, তার কাছাকাছি যখন আসবে, যখন এর কাছাকাছি আসবে তখন শিকারের রাসায়নিক পদার্থের উপস্থিতিতে নেমাটোসিস্টের প্রাচীরের পানি ব্যাধ্যতা বেড়ে যায়। নেমাটোসিস্টের প্রাচীরের পানি ব্যাধ্যতা, এই যে নেমাটোসিস্টের যে প্রাচীর আর পানি ব্যাধ্যতা বেড়ে যায়, তখন পানি দ্রুত ভিতরে প্রবেশ করে, দ্রুত ভিতরে প্রবেশ করে। আর পানির ভিতরে প্রবেশ করে গেলে ভিতরে একটা চাপ সৃষ্টি হবে, যেটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ। একটা হাইড্রোস্ট্যাটিক চাপটা বেড়ে যায়, ওই চাপটা বেড়ে যায় পর মুহূর্তে শিকার যখন তাকে স্পর্শ করবে, ভিতরে কিন্তু চাপ বেড়ে আসে। তো যখন পরবর্তীতে যখন এটা স্পর্শ করা মাত্র সূত্রটা বাইরে নিক্ষিপ্ত হবে, কারণ অলরেডি কিন্তু অলরেডি পানি লুড হয়ে আছে, পানি গিয়ে চাপ বাড়া আছে। হ্যাঁ, যখন স্পর্শ করবে তখনই সূত্রটা বাইরে নিক্ষিপ্ত হবে। ঠিক আছে, এই হচ্ছে সূত্রক নিক্ষেপের কৌশল। লাস্টে যে কথাটা বললাম, সূত্রক একবারে নিক্ষিপ্ত হয়ে গেলে এটার ভিতরে ঢুকানো হয় না, ওই জায়গাটা ওই নেমাটোসিস্টটা পরিপাক হয়ে গিয়ে নতুন 48 ঘন্টার মধ্যে নতুন নেমাটোসিস্ট তৈরি হয়। এটা দেখো, এখানে তুমি একটা জিনিস যদি খেয়াল না করে থাকো, ঠিক আছে। আচ্ছা দেখো, এই জিনিসটা বুঝছো কিনা। হ্যাঁ দেখো, এটা তো শিকারটাকে তো কি করছে, শিকারটাকে তো এখানে অবশ করে ফেলছে, তাই না? শিকারটাকে তো অবশ করে ফেলছে, তখন ওই শিকারটাকে তো সে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। শিকারকেও তো হজম করবেই, হাইড্রা করবে। কি করবে? হাইড্রা। শিকারকে মুখছিদ্র দিয়ে নিয়ে পরিপাক বা হজম করবে, আবার ওই যে নেমাটোসিস্টটা বাইরে নিক্ষেপ হয়ে গেছে ওইটাও পরিপাক বা হজম করে নতুন করে তৈরি হবে। তো এই জিনিসটা তোমাদের আমি এই ফ্লোচার্টটা লিখে রাখবা, এখানে বিস্তারিত বলা আছে। তোমাদের এই জায়গাটা একটু করে যদি বলতে চাই আমি, তোমরা এই জায়গাটাতে একটু কনফিউজড হচ্ছে বোধহয়, আমি এই জায়গাটা একটু খেয়াল করি। দেখো, হ্যাঁ তো দেখো এখানে খেয়াল করো, এটা হচ্ছে একটা কোর্সিকা না, এই কোর্সিকার মধ্যে একটা নিউক্লিওসাইড থাকবে। তো কোর্সিকার মধ্যে একটা নিউক্লিওসাইড থাকবে, তার ভিতর থাকবে নেমাটোসিস্ট। সে বীজ ঢুকিয়ে মেরে ফেলবে, অবশ করে ফেলবে। অবশ করে ফেলার পর এই প্রাণীটাকে ওই কোর্সিকার মাধ্যমে ধরে, আগে তো মারতে হবে, আগে তো অবশ করতে হবে। তুমি একটা হরিণ বা একটা কিছু তুমি শিকার করো, তুমি জঙ্গলে গেছো, তুমি একটা বনমরু শিকার করবা, এটাকে ধরে তুমি খাবা কখন? তোমাকে তো আগে মারতে হবে গুলি করে, তাই না? তো এখানে দেখো, ওই সূত্রক দিয়ে এই শিকারটাকে আগে মেরে ফেলবে বা অবশ করে ফেলবে। অবশ করে ফেলার পর তারপরে যে কোর্সিকাগুলো তো তার হাতের মতো কাজ করবে। এই কোর্সিকাগুলোর সাহায্যে ওই শিকারটাকে আগে মারবে, সূত্রক নিক্ষেপ করে আগে অবশ করবে, মারবে, তারপর এটা ভিতরে ঢুকাবে, মুখছিদ্র দিয়ে গিলবে, তারপর এই জায়গাটা এখানে, তারপর শিকারটাকে এটার ভিতরে হজম করবে, হাইড্রা হজম করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে শিকারটা ভিতরে ঢুকিয়ে ফেলছে। তো প্রথমে মারছে বা অবশ করছে, তারপরে এটা ভিতরে ঢুকায় এটাকে হজম করছে।
আবার এইখানে যেটা বলতেছি, যে নেমাটোসিস্টটা একবার নিক্ষেপ করে ফেলছে ওই সুতাটাকে আবার ভিতরে ঢুকাবে? এই সুতাটাকে কি আবার ভিতরে ঢুকাবে? না, নেভার। এই সুতাটাকে আর ভিতরে ঢুকাবে না। এই পুরা নেমাটোসিস্টটাকে আবার এখানে পরিপাক করে ফেলবে। হাইড্রা এটা করতে পারে, কারণ এখানে তার মধ্যে গ্রন্থিকোষ আছে, গ্রন্থিকোষের মধ্যে এনজাইম আছে, এনজাইমের সাহায্যে এটাকে পরিপাক করে ফেলবে। এটা এখানে নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হয়ে গিয়ে 48 ঘন্টার মধ্যে আবার নতুন একটা নেমাটোসিস্ট গঠিত হবে। নতুন একটা নেমাটোসিস্ট, এরকম নতুন একটা নেমাটোসিস্ট গঠিত হবে। ঠিক আছে, যখন আর একটা শিকার আসবে তখন আবার সে নিক্ষেপ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে এখন? তাহলে এই যে ওই যে যেটা একবার নিক্ষেপ হয়ে যাবে, যেটা একবার নিক্ষেপ হয়ে যাবে ওই সুতা আর ভিতরে ঢুকবে না, পুরা নিডোসাইটটাকে এখানে হজম করে ফেলবে, পরিপাক করে ফেলবে। কে করবে? হাইড্রেই তো করবে পরিপাকটা, কারণ শিকারকে তো ভিতরে নিয়ে গেছে। তাহলে দেখো, শিকারকেও পরিপাক করবে আলটিমেটলি, যেটা নিক্ষেপ হয়ে গেছে সেটাকে সে এখানে পরিপাক করে ফেলতে পারবে এবং 48 ঘন্টার মধ্যে নতুন করে আবার এখানে তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম, এখন আমরা এটা কি বলবো? আমরা বলবো যে এই লাইনটা একটু লিখে রাখতে পারি, সূত্রক একবার নিক্ষেপ হলে, সূত্রক একবার নিক্ষেপ হলে, একবার নিক্ষেপ হলে, সূত্রক একবার নিক্ষেপ হলে, নিক্ষেপ হলে আর ভিতরে, আর ভিতরে ঢুকে না, ঢুকে না, বরং বরং এটাকে পরিপাক করে ফেলে, বরং এটি পরিপাক হয়ে, এটি পরিপাক হয়ে 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট সৃষ্টি হতে পারে। এখন তোমরা চিন্তা করতেছো, স্যার এটা কিভাবে হবে? কারণ একটা হাইড্রাকে কাটলে একটা হাইড্রা হইতে পারে, তাহলে একটা কোষ হইতে পারবে না, কারণ ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে যে কোষটা যে কোনো কোষে পরিণত হতে পারে। তো নতুন নিডোসাইট গঠিত হতে পারে, গঠিত হয়। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার। আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও, তাহলে আমি ক্লাসটা শেষ করব। তো দেখো, বুঝছো কিনা আমাকে জানাও। হারি আপ, বুঝা গিয়েছে? হ্যাঁ, আমি এখনই ছেড়ে দিব। ক্লিয়ার এতটুকু তাড়াতাড়ি জানাও। হ্যাঁ, তো দেখো, এটা তো জাস্ট আমরা একটা, আমরা কি করছি, জাস্ট একটা নেমাটোসিস্ট নিয়ে কথা বলছি না, আমরা জাস্ট একটা নিডোসাইট নিয়ে কথা বলছি, একটা নেমাটোসিস্ট নিয়ে কথা বলছি। একটা নিডোসাইটের ভিতরে একটা নেমাটোসিস্ট, একটা নিডোসাইটের ভিতরে একটা নেমাটোসিস্ট, তাই না? এরকম আরো অনেকগুলো নিডোসাইট যদি থাকে এবং অনেকগুলো নেমাটোসিস্ট যদি পাশাপাশি থাকে, তখন এগুলোকে আমরা বলবো ব্যাটারি। একটা, অনেকগুলো কোষ, তোমরা যখন এই ফিজিক্সে তুমি পড়ো নাই, এই যে একটা কোষ, একটা কোষ ব্যাটারি, একটা কোষ, দুইটা কোষ, এভাবে কয়েকটা কোষ যদি একসাথে জোড়া লাগাই দেই, কয়েকটা কোষকে একসাথে জোড়া লাগালে সেটাকে আমরা ব্যাটারি বলি। এখানে নিডোসাইটও তো একটা কোষ, এই কতগুলা কোষ যদি একসাথে সাজানো থাকে সেগুলোকে একত্রে আমরা বলি নেমাটোসিস্ট ব্যাটারি। তো দেখো, একটা নিডোসাইটের মধ্যে একটা নেমাটোসিস্ট, তো 5টা নিডোসাইটের মধ্যে 5টা নেমাটোসিস্ট, এভাবে কয়েকটা নেমাটোসিস্ট যদি পাশাপাশি থাকে, ওই কয়েকটা নেমাটোসিস্টকে একত্রে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। একটাকে বলবো নেমাটোসিস্ট, কয়েকটাকে বলবো আমরা নেমাটোসিস্ট ব্যাটারি। ঠিক আছে, আমরা সময়, আশা করি আর সময় নষ্ট না করাটাই বেটার হবে। তোমাদের পরবর্তীতে ক্লাস আছে, আমারও ক্লাস আছে। তো এই পর্যন্ত তোমরা যতটুকু পড়াইছি আমি ভেঙে ভেঙে সুন্দর করে নোট করার পর একটা রিভাইজ দিবা, আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।